ফর দ্য টাইম বিং। এবং 2 প্লেয়ার গেমে মোটামুটি আমরা গেমকে দুই ভাগে ভাগ করি, পার্শিয়াল গেম আর পার্টিশন গেম আর নন ইম্পার্শিয়াল গেম। ইম্পার্শিয়াল গেম হচ্ছে যেই গেম, এমন একটা গেম যেই গেমে দুইজন প্লেয়ারেরই সমান পরিমাণ সুযোগ আছে, দুইজন প্লেয়ারেরই মুভগুলো সিমিলার, মানে একজনের যে মুভ আরেকজনের মুভ আরেক রকম না, বা একটা কোনো লিমিটেশন বসাই দেওয়া নাই। যেমন আমি লিমিটেশন ওয়ালা গেমের যদি উদাহরণ দিতে হয়, প্রথমেই উদাহরণ দিতে হবে হইতেছে চেস গেমের দাবা। দাবার মধ্যে খুব মানে সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি যে ব্ল্যাক নিয়ে যে খেলে, হোয়াইট নিয়ে যে খেলে, তাদের এলিমেন্ট গুলাই আলাদা আলাদা, মানে যেই জিনিসের উপর তারা মুভ দিতে পারে সেই জিনিসটাই আলাদা। ব্ল্যাক নিয়ে যে খেলে শুধুমাত্র ব্ল্যাক গুলার উপর মুভ দিতে পারে, পিস গুলার উপর মুভ দিতে পারে। হোয়াইট নিয়ে যে খেলে শুধুমাত্র হোয়াইট পিস গুলার উপর মুভ দিতে পারে। সো ওখানে লিমিটেশনটা কিন্তু খুব ক্লিয়ার, রাইট? কিন্তু এই টাইপের যদি সিনারিও হয়, বা ধরো আরো উদাহরণ হইতে পারে যে নর্মাল আমরা যে লুডো খেলি, লুডোর মধ্যে সিমিলার, যে ডিফারেন্ট প্লেয়ার ডিফারেন্ট পিসের উপর মুভ দিতেছে এবং একজন প্লেয়ার চাইলেও অন্য পিসের উপর মুভ দিতে পারবে না। ব্যাপারটা হচ্ছে একটা এরকম। সো এই টাইপের যদি সিনারিও হয় যে গেমের স্টেটটা, গেমের কারেন্ট স্টেটটা বা গেমের নেক্সট মুভটা কি হবে সেটা খুবই প্লেয়ার স্পেসিফিক, প্লেয়ারের অবস্থার উপর ডিপেন্ড করে প্রচুর পরিমাণে, তাইলে আমরা সেটাকে বলি পার্টিশন গেম, বা ওইটাকে কেন পক্ষপাতিত্বমূলক গেমও বলে, বা বাংলায় কি বলা উচিত এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, বাট মেইন কথা হইতেছে এটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে। আর ইম্পার্শিয়াল গেমের বৈশিষ্ট্য হইতেছে সবাই সবকিছুর উপর মুভ দিতে পারে। সবাই বলতে দুইজনই তো প্লেয়ার, দুইজন প্লেয়ারই যে কোনো কিছুর উপর মুভ দিতে পারে, যে কোনো পিসের উপর মুভ দিতে পারে, এবং দুইজন প্লেয়ারেরই মুভ দেওয়ার, একজন প্লেয়ার 2টা করে মুভ দিতে পারে আর একজন প্লেয়ার 4টা করে মুভ দিতে পারে। বা এই যে এই টাইপের কন্ডিশন, এক্সট্রা কন্ডিশন, মুভের কন্ডিশন গুলো আলাদা হবে না। যদি মুভের কন্ডিশনটা একজন একজনের উপর ডিপেন্ড করো, লজিকটা সিমিলার হবে। যে এরকম, মানে ধরো আগের মুভের দ্বিগুণ পরিমাণ মুভ। পার্শিয়াল গেম ইম্পার্শিয়ালি কেন? কারণ হয়তো কাউন্টটা ডিফারেন্ট হচ্ছে বাট লজিকটা সেম হয়ে গেছে, দুইজনের জন্য সেম লজিক, যে আগের যা দিছিল তার দ্বিগুণ, বা আগের যা দিছিল তার 3 গুণ, লজিকটা সেম। বাট এমন কোনো এক্সট্রা আলাদা করে শর্ত দেওয়া নাই যে একজনকে এক্সট্রা কোনো সুবিধা দেওয়া নাই বা আরেকজনকে এক্সট্রা কোনো ডিসঅ্যাডভান্টেজ দেওয়া নাই, এইটাই আর কি, আর কিছু না। সো এই টাইপের যদি হয় যে কোনো প্লেয়ার যে কোনো পিসের উপর মুভ দিতে পারে, সিমিলার লজিকে মুভ দেয় তাদের ব্যাপারগুলো, তাহলে আমরা এগুলোকে বলি ইম্পার্শিয়াল গেম। এবং ইম্পার্শিয়াল গেমকে আমরা অ্যাকচুয়ালি গেম থিওরি দিয়ে সলভ করতে পারি। মানে পার্শিয়াল গেমের পার্টিশন গেমের জন্য আলাদা গেম থিওরি আছে, পার্টিশন গেম থিওরি। বাট আমরা যে গেম থিওরি নিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং আলোচনা করি সেটাকে আমরা বলি কম্বিনেটোরিয়াল গেম থিওরি। এবং কম্বিনেটোরিয়াল গেম থিওরি মেইনলি ইম্পার্শিয়াল গেম নিয়ে আলোচনা করে, কারণ পার্টিশন গেম থিওরি অনেক কমপ্লিকেটেড, ওখানে স্টেট রেখে টেখে অনেক কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে। কারণ তোমরা জানো যে গেম থিওরির মেইন কনসেপ্টটাই হচ্ছে অপটিমাল মুভ। হ্যাঁ, যে আমরা চিন্তা করি যে কোনো একটা স্টেট আছে কারেন্টলি, এখান থেকে অল পসিবল মুভের মধ্যে সবচেয়ে বেস্ট যে মুভটা পসিবল সেটা নিয়ে আমরা চিন্তা করি, যে উভয় প্লেয়ারই সবচেয়ে ভালো অপটিমাল মুভটা দিচ্ছে। তুমি নর্মালি যে কোনো গেম, চেস বলো বা যে কোনো গেমই বলো, তুমি অপটিমাল মুভ তুমি বের করতেই পারো কিভাবে করে, ব্যাক ট্র্যাকিং করে অল পসিবল মুভ ট্রাই করে দেখবা যে এর মধ্যে কোনটা বেস্ট। বাট ব্যাক ট্র্যাকিং তো অবভিয়াসলি খুবই বাজে সলিউশন। এবং সো এই কারণে পার্টিশন গেম থিওরিতে আমাদের যেহেতু একটা সলিউশন অবশ্যই আছে ব্যাক ট্র্যাকিং করে, বাট ওটা তো খুবই বাজে সলিউশন অবভিয়াসলি, যেটা বলতেছিলাম যে অনেক বেশি স্টেট নেয়। সো ওইখানে পার্টিশন গেম থিওরিতে এই কারণে অনেক রকম প্রুনিং এর প্রশ্ন চলে আসে। আমরা তখন একেবারে অপটিমাল মুভ বা অপটিমাল আনসার না চেয়ে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আলফা বিটা প্রুনিং করি, অনেক কিছু করি, যে হইতেছে একটা মোটামুটি গুড এনাফ মুভ মুভ ফাইন্ড আউট করতে, যে একেবারে অপটিমাল দরকার নেই বাট ভালো, গুড এনাফ এরকম। সো যাই হোক, পার্টিশন গেম থিওরি আমাদের আলোচ্য বিষয় না, আমরা আলোচনা করতে চাচ্ছি কম্বিনেটোরিয়াল গেম থিওরি নিয়ে, যেটা ডিল করে ইম্পার্শিয়াল গেম নিয়ে। এবং আমাদের মেইন লজিকটাই হইতেছে যে নিমের মতো গেম যাদের নিয়ে আমরা কাজ করতে চাই, নিম, হ্যাক এন্ড বুশ। নিম গেমটা কি? নিম গেমটা আর বাংলা ভাবে যদি বলতে হয়, যে তোমার কাছে কিছু পাইল আছে, আমরা নরমালি বলি কিছু স্তূপ আছে আর কি, যে স্তূপ গুলাতে কিছু কিছু করে স্টোন আছে, একটাতে 5টা, একটাতে 10টা, একটাতে 15টা, এরকম আছে কিছু। নর্মাল একেবারে বাংলা নিম গেমের লজিক থাকে যে হচ্ছে যে কোনো প্লেয়ার যে কোনো সংখ্যক তুলতে পারে যে কোনো একটা পাইলের থেকে। বাট এই লজিক গুলো চেঞ্জ হইতে পারে কিন্তু, রাইট? মানে আমরা সেইং আর কি, ওই লজিক গুলো চেঞ্জ হইলো কিভাবে করে আমরা কাজকর্ম করতে সেটা বলবো। বাট একেবারে বেসিক নিম গেম হচ্ছে একজন প্লেয়ার একটা পাইলেই মুভ দিতে পারে, একটা পাইল থেকে যত ইচ্ছা তত
স্টোন রিমুভ করতে পারে, এবং বোথ প্লেয়ার অপটিমালি মুভ দেয়। গেমের লজিকটা হচ্ছে এরকম, মানে বেসিক নিম গেমে যে সবচেয়ে লাস্ট মুভ যে দেয় সে জিতে, লাস্ট মুভটা মানে যে আর গিয়ে মুভ দিতে পারে না সে হেরে যায়। এটা হচ্ছে নর্মাল লজিক, বাট এটার অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এটা হইতেছে বেসিক নেম গেম। আর হ্যাক এন্ড বুশটা কি? হ্যাক এন্ড বুশটা নিয়ে আমরা যদিও নেক্সট ক্লাস আলোচনা করবো, বাট আমি এখানে বেসিক আইডিয়াটা দিয়ে রাখি। হ্যাক এন্ড বুশটা হচ্ছে মোর অর লাইক যে সেম গেমটা তুমি যদি একটা ট্রিতে খেলতা, ট্রি না হয়ে এটা ড্যাগও হইতে পারে, বাট জেনারেল ভার্সনটা ট্রি। আমি একটা বেসিক আইডিয়া যেহেতু দিতে যাচ্ছি, যে আমরা তো বললাম যে হচ্ছে যে তোমার কাছে অনেকগুলো পাইল অফ স্টোন আছে, যে এখানে তুমি হইতেছো মুভ দিতেছো, যে যেখানে মুভের ডেফিনিশনটা তুমি কি বলছো, মুভের ডেফিনিশনটা বলছো যে একটা পাইলের থেকে কিছু স্টোন তুমি রিমুভ করতেছো। এটা হচ্ছে একেবারে বেসিক নিম গেমের ডেফিনিশন। তেমনি ভাবে বেসিক হ্যাক এন্ড বুশের ডেফিনিশনটা হচ্ছে এরকম, তোমার কাছে একটা ট্রি দেওয়া আছে, ট্রিটা স্ট্রাকচার ওই রকম নরমাল প্যারেন্টের সাথে প্যারেন্টের কানেকশন, ওই কানেকশনটা তোমাকে বলে দেওয়া আছে কার সাথে কার এজ এভরিথিং। এবং লজিকটা হচ্ছে এরকম যে ট্রি এর একটা রুট আছে অবভিয়াসলি, মানে একটা ট্রিও হইতে পারে বা একটা ফরেস্টও হইতে পারে, মানে অনেকগুলো আলাদা আলাদা সাব ট্রি, মানে অনেকগুলো আলাদা আলাদা ট্রিও হইতে পারে। যাই হোক, লজিকটা হচ্ছে এরকম যে তুমি যখনই তুমি প্রতি স্টেপে একটা করে এজ কেটে ফেলবা, এটা হচ্ছে লজিক। একটা প্লেয়ারের মুভের ডেফিনিশন কি, সে একটা এজ কেটে ফেলে, জাস্ট রিমুভস ওয়ান এজ, এবং একটা এজ যখন রিমুভ হয় তখন তার আন্ডারে যে সাব ট্রি যদি কিছু অবশিষ্ট থাকে টিল নাও, তাহলে সেটাও রিমুভ হয়ে যায়। এটাই হইতেছে লজিক। এবং এইভাবে করে এজ কাটতে 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 যখন আর কোনো মুভ দেওয়া পসিবল হয় না, তখন হইতেছে তোমার আর কি, যখন কেউ আর মুভ দিতে পারে না তখন হচ্ছে আমরা বলি যে যে মুভ দিতে পারতেছে না সে হেরে গেছে, যে মুভ লাস্ট মুভটা দিচ্ছে সে জিতছে। সো এটা হইতেছে বেসিক হ্যাক এন্ড বুশ। হ্যাক এন্ড বুশের অনেক ভেরিয়েশন আছে, গ্রিন হ্যাক এন্ড বুশ, রেড ব্লু হ্যাক এন্ড বুশ। সো যেমন মানে রেড ব্লু হ্যাক এন্ড বুশ বা এরকম হ্যাক এন্ড বুশে আবার কিছু কিছু এক্সট্রা শর্তও থাকে, যে কোন কোন এজে মুভ দেওয়া যাবে, কোন কোন এজে মুভ দেওয়া যাবে না, এরকম মানে কিছু এক্সট্রা এজকে আলাদা করে বলে দেওয়া হয় এগুলোতে মুভ দেওয়া যাবে না, এরকম আর কি। যাই হোক, এনিওয়ে সেটাও ইম্পর্টেন্ট ইস্যু না, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে দেখবো। বাট জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এগুলো হইতেছে ইম্পার্শিয়াল গেমের উদাহরণ। সো প্রথমে আসি নিম গেম নিয়ে, আমরা আস্তে আস্তে আগাবো। যে আমি প্রথমে কথা বলবো নিম গেম জিনিসটার উইনিং স্ট্র্যাটেজিটা কেন বা কিভাবে করে করা উচিত, এরপর এটার ভেরিয়েশন গুলাতে যাবো। সো নিম গেমে আমরা যেটা বলতেছিলাম যে বেসিক নিম গেমের ডেফিনিশনটাই হচ্ছে এটা, যে আমার কাছে অনেকগুলো পাইল আছে, লেটস সে 5 8 3 2, এইরকম আমার কাছে 4টা পাইল দেওয়া আছে। 4টা পাইলে একটাতে 5টা, একটাতে 8টা, একটাতে 3টা, একটাতে 2টা করে স্টোন আছে। আমরা সবাই জানি যে নিম গেমের উইনিং ফর্মুলাটা আমরা সবাই জানি, আই গেস সবার মুখস্থ এখানে, যে উইনিং ফর্মুলাটা খুবই সিম্পল, যে বলাই হয় যে যে পাইলগুলার ভ্যালু আছে, স্টোনগুলার কাউন্টটা আছে, কাউন্টগুলার এক্সরটা নিলে এক্সর ভ্যালুটা যদি নন জিরো হয় তাহলে ফার্স্ট প্লেয়ার জিতবে, মানে যে প্রথম মুভ দিছে সে, মানে গেমটা শুরু করছে সে জিতবে। আর যদি হইতেছে জর ভ্যালুটা যদি জিরো হয়, সবগুলা জর করে ফেললে যদি জিরো ভ্যালু আসে, তাইলে হইতেছে যে পরে মুভ দিচ্ছে সেকেন্ড প্লেয়ার সে জিতবে। সো এটার কারণটা কি বা এটার ইয়াটা কি সেটা যদি একটু এক্সপ্লেইন করতে হয়, আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনের দিকে যাব না, আমি রাদার জিনিসটাকে উইনিং স্ট্র্যাটেজির পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করব। সো আমি খুব হাইলি রেকমেন্ড করব এটার জন্য একটা পার্টিকুলার ব্লগ কোডফোর্সে খুব সুন্দরভাবে লেখা, দ্য ইনটুইশন বিহাইন্ড নিম এন্ড গ্রান্ডি নাম্বারস ইন কম্বিনেটোরিয়াল গেম থিওরি, এই ব্লগটা পড়তে পারো, আমি লিংক দিয়ে দিব। এই এটার ব্লগটার বাইরেও আবার হচ্ছে এটার এক্সপ্লেনেশনের জন্য আরো কিছু ভালো আছে, আমি লিংক দিয়ে দিব না ওগুলা, যেগুলো ভালো আরো ভালো কিছু ব্লগও আছে যে নিম গেমের অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। আর উইকিপিডিয়া তো আছেই, বাট উইকিপিডিয়ার এক্সপ্লেনেশনটা খুব ভালো না। সো এনিওয়ে, সো উইনিং স্ট্র্যাটেজিটা নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। একটা জিনিস হইতেছে মানে অবভিয়াসলি জ্বর কেন আসছে সেই থেকে আসতেছি, বাট প্রথমে জ্বরের একটা প্রধান বৈশিষ্ট্য মাথায় রেখো, যে কিছু সংখ্যা, লেটস সে যে এ, জ্বর বি, জ্বর সি আর জ্বর ডি, এই ভ্যালুগুলোর জ্বর ভ্যালুটা যদি জিরো হয়, তাহলে তুমি যদি এগুলা কিন্তু সবগুলা পাইল নাম্বার, এটা মাথায়, পাইলের স্টোনের ভ্যালু এটা মাথায় রেখো, যে কয়টা করে স্টোন আছে সেই কাউন্টটা। কিন্তু তুমি যদি কোনো একটা পাইল থেকে অ্যাটলিস্ট একটা স্টোনও তুমি রিমুভ করো, তাহলেও কিন্তু এই জ্বর ভ্যালুটা, ওভারঅল জ্বর ভ্যালুটা নন জিরো হইতে বাধ্য। এটার লজিকটা কি? এটা লজিকটা খুবই সিম্পল, যে এরকম একটা সিনারিও যদি থাকে অলরেডি, যে এ জ্বর বি জ্বর সি জ্বর ডি, এখন তুমি যদি
এইগুলার কোনো একটা পাইল থেকে অ্যাটলিস্ট একটা স্টোনও রিমুভ করে, তাহলে সিনারিওটা কি হবে? তাহলে সিনারিওটা তখনের যে ওভারঅল সিনারিওটা হবে সেটা হচ্ছে প্রথমে ডি বাদ যাবে, ধরো আমি ডি থেকে রিমুভ করছি, এবং ডি এর বদলে ডি মাইনাস এক্স আসবে, এইরকম একটা সিনারিও হবে। এটা হবে হইতেছে তখনকার ওভারঅল জ্বর, যে এই গোটা জিনিসটা ডি বাদ দিয়ে ডি মাইনাস এক্স আসছে। এবং আমাদের যেহেতু নিম গেমের লজিকটা এটা যে তোমাকে অন্তত একটা স্টোন রিমুভ করতে হবে, ডি জ্বর ডি মাইনাস এক্স এই ভ্যালুটা কখনোই কি হইতে পারে না, জিরো হইতে পারে না, কারণ এই দুটো ভ্যালু কখনো সমান হবে না। এবং এই কারণে এই ওভারঅল জ্বরটাও, যেহেতু এটা আগে জিরো ছিল এই গোটা পার্টটা, এখন এটার জিরোর সাথে জ্বর হবে এই ভ্যালুটা, এবং যে ভ্যালুটা কিনা নন জিরো, এই জিনিসটা অলওয়েজই গ্রেটার দেন জিরো হবে, এটা হইতে বাধ্য। সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি ফর শিওর, যে যদি রাইট নাও তোমার কারেন্ট স্টেটটা হয় জিরো স্টেট, তুমি যদি এখান থেকে কোনো মুভ দাও বাই এনি চান্স, তোমার জ্বর ভ্যালু অবশ্যই অবশ্যই নন জিরো হবে। এটা হইতেছে আমাদের ফার্স্ট লেমা বলতে পারো, বা ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। ওকে, এক্সিলেন্ট। আরেকটা সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিংটা কি? বাই এনি চান্স যদি রাইট নাও তোমার অল এলিমেন্টের জ্বর ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ তোমার রাইট নাও হইতেছে নন জিরো জ্বর আছে ফাইলগুলার, তোমার অবশ্যই অবশ্যই এমন একটা মুভ এক্সিস্ট করে যেই মুভটা তোমার এই সবগুলা পাইলের জ্বরকে জিরো বানাই দিতে পারে। আবার বলি কি বলছি, যে তোমার যদি কারেন্ট স্টেটটা নন জিরো হয়, এমন একটা মুভ অবশ্যই এক্সিস্ট করে যেটা সবাইকে জিরো স্টেটে নিয়ে যেতে পারে। তাহলে সিনারিওটা ওই মুভটা আমরা কেমনে পাইতে পারি, ওইটাও খুবই ইন্টারেস্টিং এবং সিম্পল। খেয়াল করো যে লেটস সে যে আমার আসলে জিনিসটা কি হয়, আমার জিনিসটা তো হয় এরকম, যে ধরো যখনই তুমি কোন একটা মুভ দাও, তখন ওই করেসপন্ডিং পাইলটা প্রথমে বাদ চলে যায় এই জ্বর ভ্যালু থেকে, এবং ওই করেসপন্ডিং পাইলের ভ্যালুটা একটু কমে গিয়ে নতুন একটা ভ্যালু আসে, তাই তো? এটা হইতেছে আমাদের সিনারিও। এখন লেটস সে যে আমার ইনিশিয়াল জ্বরটা নন জিরো ছিল, এখন ইনিশিয়াল জ্বরটা যদি নন জিরো থাকে, ধরো যে ভ্যালুটা ভি, কোন একটা স্পেসিফিক ভ্যালু ভি, এবং আমার টার্গেট হচ্ছে এই পার্টিকুলার জিনিসটার ভ্যালু যেন জিরো হয়, এরকম একটা মুভ আমাকে বাই করতে হবে, এটা চাচ্ছি। সো যদি তাই হয়, আমি এই ভ্যালুটাকে তাহলে রিপ্লেস করে দিলাম ভি জর ডি মাইনাস এক্স, এটাই আমার টার্গেট, এই ভ্যালুটা যেন জিরো হয়, এটা আমার করতে পারতে হবে। অর্থাৎ অল্টারনেটিভলি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এটাকে কিন্তু এটাও বলা যায়, রাইট, যে ভি জর ডি ইকুয়াল টু ডি মাইনাস এক্স হইতে হবে, এরকম একটা মুভ আমাকে বের করতে হবে। সো টেকনিক্যালি আমার রাইট নাও জ্বর আছে ভি, আমাকে বের করতে হবে এমন একটা পাইল, যেই পাইলটার কারেন্ট ভ্যালু যত, ভি এর সাথে তাকে যদি আমি জর করি তার ভ্যালু আরো কমে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। বেসিক্যালি এই পুরো জিনিসটা যেটা বললাম, এটার মেইন সামারিটা হচ্ছে এটা, যে আমাকে রাইট নাও চারটা পাইল দেওয়া আছে, এই চারটা পাইলে বিভিন্ন ভ্যালু আছে, এ বি সি ডি, এই ভ্যালুগুলো আছে বিভিন্ন, এই ভ্যালুগুলো কিন্তু ভি এর অ্যাকচুয়াল ভ্যালু চেয়ে বড় হইতে পারে, রাইট, কারণ জ্বর হয়ে গিয়ে হয়তো হায়ার বিট গুলো ক্যান্সেল আউট হয়ে গেছে। হ্যাঁ, জ্বরের প্রপার্টি তো আসলে ঠিক নাই, এমন হইতেই পারে যে দুইটা পাইলে আছে 100 আর একটা 101, কিন্তু তাদের জ্বর ভ্যালু আসছে হচ্ছে 001, কারণ হচ্ছে দুইটার ইয়া হয়ে তাদের হায়ার বিট গুলো ক্যান্সেল আউট হয়ে গেছে, রাইট। সো এ বি এর ভ্যালু কিন্তু এনিথিং হইতে পারে, এমন কোনো গ্যারান্টি নাই যে এ বি এর ভ্যালু গুলো ভি এর চাইতে ছোট বা বড়, এরকম গ্যারান্টি নেই। বাট আমাকে এটা এনশিওর করতে হবে, আমাকে এই পাইলগুলো থেকে এমন একটা পাইল খুঁজে বের করতে হবে যে পাইলটার সাথে আমি যদি ভি কে জর করি, যে এক্সিস্টিং মানে জ্বর ভ্যালুটা পাই, সেটা পাইলের কারেন্ট যে ভ্যালু আছে তার চেয়ে ছোট হয়। এটাই আমার একমাত্র শর্ত, আর কিচ্ছু না। ভ্যালু বেড়ে গেলে হবে না, কারণ জ্বর করলে কিন্তু ভ্যালু বেড়েও যাইতে পারে আমাদের অনেক সময়, আমরা লজিকে জানি। সো এরকম একটা পারফেক্ট মুভ আমরা কেমনে খুঁজে বের করব, সেটা রুলটাও খুবই সিম্পল। রুলটা কি, যে তোমার কাছে তো ভি দেওয়া আছে, ভি মানে হচ্ছে কারেন্ট জ্বর, এই যে ভি, সেই ভিতে অবশ্যই একটা হাইয়েস্ট বিট আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট আছে, সেই বিটটা তুমি খুঁজে বের করো। সেই বিটটা কোন একটা বিট ধরো, সেই বিটটা অন আছে এমন একটা পাইল খুঁজে বের করো এবিসিডি এর মধ্যে থেকে। সো সেই বিটটা অন আছে এমন একটা পাইল অবশ্যই আছে এবিসিডি এর মধ্যে। এটা আমরা কেমনে গ্যারান্টি দিতে পারতেছি? তার কারণটা হচ্ছে অবভিয়াস, যে ভিতে যেহেতু এটা অন আছে, তার মানে কি? তার মানে হইতেছে অবভিয়াসলি, এবং মাথায় রেখো ভি এর ভ্যালু কিন্তু জিরো না, ভি এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন জিরো। এই কারণে আমরা বলতেছি অ্যাটলিস্ট একটা হাইয়েস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট আছে। ভি এর ভ্যালু জিরো হইলে কি হবে সেটা তো আমরা আলাদা একটা কেস বলছি, বাট ভি এর ভ্যালু যেহেতু নন জিরো, অবশ্যই একটা মোস্ট সিগনিফিকেন্ট বিট আছে, এবং একটা মোস্ট সিগনিফিকেন্ট বিট থাকা মানে অবশ্যই এই বিটটা এদের মধ্যে কারো না কারোর মধ্যে অবশ্যই অন আছে, অ্যাটলিস্ট কারোর মধ্যে। সেই রকম যে কোনো একটা পাইল বেছে নাও। ওকে, তো এখন বলতে পারো যে ভাইয়া সেরকম যে কোনো একটা পাইল বেছে নিলেই হবে। হ্যাঁ, সেরকম যে কোনো একটা পাইল বেছে নিলে কেন হবে? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা দেখো, যে সেরকম একটা পাইল ডি এর অবশ্যই
ওই হাইয়েস্ট সিগনিফিকেন্ট বিটটা অন আছে, রাইট? সেই বিটটা ধরো বিতম বিট, বিএথ বিট লেটস সে। তুমি যখন ভি এর সাথে এই বি কে জড় করবা তখন কি হবে বলতো? ভি এর কিন্তু এই বিএথ বিটের চাইতে আরো গ্রেটার যেসব বিট আছে সেই বিটগুলোতে কিন্তু ভিতে 0। সো ডি তে যদি ওরকম কোনো বিট অন থাকে সেটা কোনো চেঞ্জ আনবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। সো ডি তে বি এর চাইতে হায়ার বিটগুলোতে কোনো চেঞ্জ আসতেছে না, বাট বি তম বিটটা অফ হয়ে যাবে, রাইট? কারণ হচ্ছে ভি তে অলরেডি অন, ডি তে অন, সো জ্বর হইলে অবশ্যই অফ হয়ে যাবে, এটা শিওর। এবং বি তম বিটের পরে মানে লোয়ার যেসব বিট আছে সেই সব বিটের ভ্যালু অনেক রকম চেঞ্জ হইতে পারে, সেগুলো এখন 0 থেকে 1 হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। বাট চিন্তা করো একটা হায়ার বিট মানে বি তম বিটটা যদি অফ হয়ে যায়, পরের বিটগুলো যদি অন হয়েও যায় সবগুলাই, স্টিল ডি এর ভ্যালু কিন্তু কমতেছে, মানে এই যে জ্বর ভ্যালু যেটা সেটা কিন্তু কমতেছে। সো সেটা জ্বর ভ্যালুটা যেহেতু কমতেছে স্টিল, সো আমরা অলওয়েজই ডি মাইনাস এক্স এই আকারে প্রকাশ করতে পারবো। সো আমরা অলওয়েজ একটা সুইটেবল এক্স খুঁজে পাবো যে এত কমাই দিলে আমার জ্বর ভ্যালুটা আবার 0 হয়ে যাবে, এটা হইতেছে আমাদের লজিক। সো এই কারণে আমরা ক্লেম করতে পারতেছি যে আমরা যদি এমন যে কোনো একটা পাইল খুঁজে নেই যে পাইলটাতে রাইট নাও মোস্ট সিগনিফিকেন্ট বিটটা ভি এর যেটা বিট সরি মানে ভি এর যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট সেই বিটটা অন আছে, এমন একটা পাইল নিলেই হবে। সেই পাইলে আমি দেখবো ভি অর ডি এর ভ্যালু কত হয়, সেটা ডি এর থেকে যত কম ঠিক তত সাইজের আমি একটা মুভ দিব এই পাইলে। এইটাই আমার লজিক, এবং এইটা আমার কেন আমার জন্য হেল্পফুল এবার চিন্তা করো। এবার এই লজিকটাতে আসি, খুবই সিম্পল লজিক। চিন্তা করো যে ফার্স্ট প্লেয়ার যদি রাইট নাও ইনিশিয়ালি তার যদি নন জিরো জ্বর ভ্যালু থাকে, তাহলে সে জাস্ট একটা সিম্পল কাজ করবে, অলওয়েজ কি করবে, এইরকম একটা মুভ খুঁজে বাইর করবে যে মুভটা সবগুলা পাইলের জ্বর ভ্যালুকে 0 বানায়, সেই মুভটা খুঁজে বাইর করবে। তাহলে সেকেন্ড প্লেয়ার অবভিয়াসলি কোন স্টেটে গিয়ে পড়বে, যে স্টেটটাতে সবগুলা পাইলের জ্বর ভ্যালু 0। তাইলে সে যে মুভি দেখ না কেন সে বাধ্য হবে এমন একটা স্টেটে পাঠাইতে যে স্টেটটাতে সবগুলার জ্বর ভ্যালু গ্রেটার দেন 0। সো আবার ফার্স্ট প্লেয়ার সেম কাজ করবে, সে আবার মুভ দিবে এমন ভাবে যাতে হইতেছে সবগুলার ভ্যালু 0-তে গিয়ে পড়ে, এবং এই কাহিনী করতে করতে লাস্ট এন্ড কোথায় গিয়ে হবে, যখন সবগুলা 0 হয়ে গেছে। সবগুলা 0 হয়ে যাওয়া মানে ওই সে সেকেন্ড প্লেয়ারকে এমন একটা স্টেটে পাঠিয়েছে যেখান থেকে আর মুভ দেওয়া যায় না, মানে সবগুলার জ্বর জ্বর সব মানে সবগুলাই 0, জ্বর ভ্যালু 0, দ্যাট মিন্স আসলে টেকনিক্যালি সেম থিং। সো অলওয়েজ হচ্ছে পাইলগুলার স্টোন কাউন্ট কমতেছে, এবং এভাবে করে যাইতে যাইতে একটা সময় সবগুলাই পাইলের কাউন্টে আসলে 0 হয়ে যাবে। সো উইনিং স্ট্র্যাটেজিটা হইতেছে বেসিক্যালি এইটাই, যে তুমি যদি রাইট নাও 1 অবস্থায় থাকো, মানে তুমি যদি রাইট নাও 1 অবস্থায় থাকো তুমি অলওয়েজ 0-তে পাঠাবা, আর তুমি যদি রাইট নাও 0 অবস্থায় থাকো তুমি আসলে ওয়ে নাই, তুমি যে মুভি দাও না কেন অটোমেটিক 1-এ চলে যাবে। সো ইটস লাইক ইউ আর হেল্পলেস আর কি। এই কারণেই আমরা বলি যে কেউ যদি 0 স্টেটে থাকে, তারা মানে রাইট নাও সবগুলা জ্বর 0 থাকে, তার আসলে কোনো উপায় নাই, সে 1 স্টেটে চলে যাবে অটোমেটিক। সো মেইন ট্রিকটা হইছে অন্য প্লেয়ারের ক্ষেত্রে যে রাইট নাও 1 স্টেটে আছে, সে যদি কোনোভাবে একটা ভুলভাল মুভ দিয়ে দেয়, মানে সে ভুলভাল মুভ দেয়া মানে সে হচ্ছে এমন একটা মুভ দিছে এই ক্যালকুলেশনটা না করে, সে হচ্ছে সেকেন্ড প্লেয়ারকে বা মানে আদার প্লেয়ারকে 1 স্টেটে পাঠাই দিছে, তাইলে কিন্তু এরপরে পুরো গেমের কন্ট্রোল চলে গেছে আদার প্লেয়ারের হাতে, কারণ সে এবার 1 স্টেট পাইছে, সে এবার অন্য প্লেয়ারটাকে অলওয়েজ 0 স্টেটে পাঠাইতে পারে। সো এই কারণেই তোমার ইম্পর্টেন্ট মুভটা হচ্ছে এই জায়গাটাই, যে তুমি যেন কখনো এই ভুলটা না করো, তুমি অলওয়েজ এই মুভটা দিতে হবে খুব বুঝে শুনে, যে তুমি যেন অলওয়েজই এমন ভাবে মুভটা দাও যেন এই তোমার মুভটার পরে আবার জ্বরের ভ্যালু 0 হয়ে যায়। তুমি যদি একবারও ভুল করো কন্ট্রোল কিন্তু আদার প্লেয়ারের হাতে চলে যাবে। সো বেসিক ডিম গেমে কিভাবে করে মুভটা দিলে আমরা অলওয়েজই গেমটা আমাদের হাতে কন্ট্রোলে থাকে, বা কেন আমরা এই লজিকটা বলতেছি যে 0 হইতে হবে জ্বরটা, বা নন 0 হইলে হইতেছে সে সবসময় জিতবে, এই লজিকটা কি সবার কাছে ক্লিয়ার? বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলো। এনি কোয়েশ্চেন? একটু কাইন্ডলি কেউ রেসপন্ড করলে ভালো হয়, ইয়েস নো এনিথিং। হ্যালো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এখন আমি হচ্ছে এই যে বেসিক নিম গেমটা আমরা বললাম, মানে লজিকটা আশা করি বুঝতে পারছি সবাই। আমি মোটামুটি উইনিং স্ট্র্যাটেজি পার্সপেক্টিভ থেকে যেটা বোঝানোর চেষ্টা করছি, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনও আছে, যেটা হচ্ছে জরকে মানে ভেঙে ভেঙে দেখায় যে হইতেছে কিভাবে করে
যে মানে এক প্লেয়ার যে মুভ দেয় অন্য প্লেয়ার কিভাবে ঠিকই তার অন্য মুভটা দিতে পারে, বাট সেই স্ট্র্যাটেজিটা আমি যাব না, কারণ আমাদের আসলে মোটামুটি উইনিং স্ট্র্যাটেজিটাই দরকার। কারণ তোমার যদি কখনো কোনো প্রবলেম আসে, যে প্রবলেম হচ্ছে ধরো ইন্টারেক্টিভ কিছু প্রবলেম আসে মাঝে মাঝে, যেগুলোতে তোমাকে বলে যে হইতেছে এই প্লেয়ার এই মুভ দিছে, তুমি আদার প্লেয়ার হিসেবে কি মুভ দিবা, আর মুভটা হইতেছে অলওয়েজ দিতে বলে। তো সেরকম সিনারিও গুলোতে আসলে আমাদের জাস্ট উইনিং স্ট্র্যাটেজিটা জানাটাই এনাফ, কিভাবে করে মুভ দিলে আমরা জিততে পারবো। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের সিনারিওটা গেল। আমি এবার একটা স্লাইটলি চেঞ্জ একটা ভ্যারিয়েশন বলবো এই নিম গেমের, সেটার অবশ্য খুব গুরুত্বপূর্ণ একটা মানে গুরুত্ব আছে আর কি, সেটা ভালো করে খেয়াল করো। অ্যাপারেন্টলি প্রথমে মনে হবে আননেসেসারি, বাট যাই হোক। সো ধরো যে আমাদের নর্মাল নিম গেমে একটা আমাদের মুভটা কি থাকে, যে আমরা যে কোনো একটা পাইল চুজ করতে পারি এবং ওই পাইলের থেকে আমরা যে কোনো অ্যামাউন্ট অফ স্টোন রিমুভ করতে পারি, বাট অ্যাটলিস্ট একটা রিমুভ করতেই হবে। মানে তুমি এটা করতে পারবে না যে তুমি কোনো পাইলে কোনো মুভ দিলা না, তুমি কোনো স্টোন রিমুভই করলা না, সেটা করলে হবে না, অ্যাটলিস্ট একটা স্টোন রিমুভ করতেই হবে। ধরো এই নিম গেমেই তোমাকে আমি আরো একটা এক্সট্রা মুভ দিলাম। সেই মুভটা কি? সেই মুভটা হচ্ছে তুমি যে কোনো একটা পাইলে ইচ্ছা মতো সংখ্যক স্টোন অ্যাড করে দিতে পারো। মানে যা ছিল তাই, আগের ওই মুভটাও আছে, যে রিমুভ করার মুভটা তো আছেই, সাথে তোমাকে আমি আরো এক্সট্রা একটা মুভ দিলাম, যে তুমি চাইলে যে কোনো একটা পাইলে ইচ্ছা মতো সংখ্যক স্টোন অ্যাড করে দিতে পারো। ওকে, সো এবং এইরকম মুভের সংখ্যাটা আবার ফাইনাইট, এরকম এরকম মুভের সংখ্যা আবার ইনফাইনাইট হলে গেম কোনোদিন শেষই হবে না। বাট এই যে অ্যাড মুভের সংখ্যাটা ফাইনাইট, যে তুমি ধরো হয়তো আমি তোমায় বলে দিব যে 5 বার অ্যাড করতে পারবা বা 10 বার অ্যাড করতে পারবা, অ্যাড মুভটা ইনফাইনাইট সংখ্যক না। বাট ওই রিমুভ মুভটা তো তুমি যতক্ষণ গেম শেষ না হয় দিতে পারবা, ওটা ইম্পর্টেন্ট না। সো এনিওয়ে, সো অ্যাড মুভটা হচ্ছে এটাই, দুই প্লেয়ারের জন্য এটা আছে। আমরা ক্লেম করতেছি যে এই মুভটাও যদি তোমাকে আমি অ্যাড করে দেই তোমার গেমে, তোমার গেমের উইনার লজিকে কোনো চেঞ্জ হয় না। মানে ইনিশিয়াল স্টেটটা তোমাকে আমি বলে দেই, সেই উইনারের লজিকে কোনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? কারণ ধরো যে ইনিশিয়ালি হচ্ছে যে তোমার যে কোনো একটা প্লেয়ার যদি কোনো একটা অ্যাড মুভ দেয়, ধরো যে কোন একটা প্লেয়ার ডিসাইড করছে যে এই কারেন্ট মুভে আমি কোন একটা পার্টিকুলার পাইলে আমি হচ্ছে 5টা স্টোন অ্যাড করে দিয়ে আসবো, তাইলে দা আদার প্লেয়ার যে সে যেটা করবে এক্স্যাক্টলি ওই মুভটাকে আনডু করবে। মানে ওই পাইলটা থেকে তুমি যে এক্স্যাক্টলি যেরকম মুভ দিছিলা, 5টা স্টোন অ্যাড করার মুভ দিছিলা, তো আদার প্লেয়ার ঠিক 5টা স্টোন রিমুভ করবে ওই এক্সাক্ট সেম পাইলের থেকে। এটা কেন ঝামেলা করবে না? কারণ অ্যাড মুভ তো দুজনেরই সেম পরিমাণ আছে, রাইট? তোমার যতগুলো অ্যাড মুভ আছে দা আদার প্লেয়ারেরও সেম পরিমাণ অ্যাড মুভ আছে। সো তুমি যতগুলো অ্যাড দিতে পারো, ও মানে অ্যাড মুভের ব্যাপার না, মানে তুমি যতগুলো অ্যাড দাও না কেন, যেহেতু এটা ফাইনাইট নাম্বার, তুমি কিন্তু মানে আদার প্লেয়ার কিন্তু অলওয়েজ রিমুভ করতে পারবে, কারণ রিমুভের উপর কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই যে তুমি কতগুলো রিমুভ করতে পারবে। রিমুভ কিন্তু তুমি করতে পারবা যতক্ষণ পর্যন্ত পাইলে এন্ড মানে সবগুলা পাইলে খালি না হয়ে যায়, তুমি মুভ দিতে তো কিন্তু ততক্ষণই পারবা রিমুভ মুভ। সো বেসিক্যালি তোমাকে যদি আমি এক্সট্রা একটা কন্ডিশন দিই, তোমার অ্যাপারেন্টলি মনে হইতে পারে এটা একটা কাজে, এটা এই মুভটা দেওয়ার সাথে লাভ নেই, বাট এটাই আমাদের অন্য একটা জায়গায় প্রুফ করতে একটু পরেই কাজে লাগবে। যে তোমাকে যদি আমি এক্সট্রা এরকম মুভ দেইও, ফাইনাইট নাম্বার অফ তুমি অ্যাড করতে পারবা। এটা আসলে আমাদের গেমের উইনিং স্ট্র্যাটেজিতে, উইনিং তোমাকে যে বলি যে এবার কোডে প্রিন্ট করতে বলি যে কখন কি মুভ তুমি দিবা, তোমার ওই লজিক ইয়াতে খুব বেশি চেঞ্জ করে না। তোমার জাস্ট কাজটাই এটা যে আদার প্লেয়ার যদি কোনো একটা অ্যাড মুভ দেয়, সাথে সাথে তার পরের মুভেই, দেরি করবা না কিন্তু, ইমিডিয়েট পরের মুভেই তুমি হচ্ছে ওই মুভটাকে আন্ডু করে দিয়ে আসবা, তাইলেই হবে। বাট তাইলে আবার সেম স্টেটে গেম ফিরে আসবে এবং ওর একটা অ্যাড মুভ নষ্ট হয়ে যাবে, এবং ওর অ্যাড মুভটা নষ্ট হয়ে যেতে একসময় যখন 0টাতে চলে আসবে অ্যাড মুভ, তখন আমাদের গেমটা জাস্ট বেসিক গেমে আবার কনভার্ট হয়ে যাবে, যেটা আমাদের নর্মাল নিম গেম। গ্রেট, এটাও আশা করি আমরা বুঝতে পারছি যে নিম গেম উইথ এডিশন, আই শুড সে ফাইনাইট এডিশন। ওকে, এখন এইটার ইম্পর্টেন্সটা কোন জায়গায়? ইম্পর্টেন্সটা হচ্ছে এইখানে যে আমরা এবার বেসিক নিম গেমের থেকে একটু দূরে সরে যাব, কারণ আমাদের অধিকাংশ প্রবলেমে বেসিক নিম গেম থাকেন না। আমি এখন যেটা জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রগ বা স্প্রজ গ্রান্ডি থিওরেম, মানে এক্সাক্ট উচ্চারণ আমি শিওর না কি বলা উচিত, বা স্প্র্যাগ বলে অনেক জায়গায় দেখছি, স্প্র্যাগ গ্রান্ডি থিওরেম বা গ্রান্ডি টাইপের একটা কনসেপ্ট, সেই জিনিসটাতে আমি এখন আসতেছি। ব্যাপারটা যেটা, ইম্পার্শিয়াল গেম শুধুমাত্র যে তোমার একটা কিছু পাইল তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তুমি কিছু স্টোন রিমুভ করতেছো এমন হইতে হবে নট নেসেসারিলি। হ্যাঁ, ইম্পার্শিয়াল গেম অনেক রকম হইতে পারে। যেমন আমি হয়তো তোমাকে একটা সিমিলার মানে স্টোন নিয়েই বলতেছি,
যে হচ্ছে তোমার কাছে কিছু পাইল দেওয়া আছে, সেখান থেকে এবার একটা এক্সট্রা একটা লজিক দেওয়া আছে। কি লজিক? যে তুমি আগের বারে যে পরিমাণ স্টোন রিমুভ করছো এবার তার অর্ধেক পরিমাণ স্টোন রিমুভ করতে পারবা। বা হয়তো আরো এক্সট্রা লজিক দেওয়া আছে, তুমি একসাথে 3টা পাইলের থেকে স্টোন রিমুভ করতে পারবা। মানে দুইজনেরই লজিক সেম, বোথ প্লেয়ারেরই লজিক সেম, both player can operate on the same piles, so it is impartial game, still impartial game, but it is not the basic nim game. কারণ বেসিক নিম গেমে লজিকটা থাকে যে একটাই পাইল থেকে তুমি স্টোন রিমুভ করতে পারবা যত ইচ্ছা। সো এবার আমরা হচ্ছে এরকম অনেক প্রবলেম আমরা দেখতে পাই আমাদের নর্মাল গেম থিওরিতে, যে আমরা দেখি যে স্পেসিফিক্যালি আমাদের মানে গেমের মুভ গুলো একটু ডিফারেন্ট নর্মাল নিমের চাইতে। আচ্ছা, বাট গেমটা ইম্পার্শিয়াল কিনা এটা তুমি অলওয়েজই জাজ করতে পারো যে দেখে যে দুইজনের জন্য লজিক গেমটা সেম কিনা, এটা দেখলেই বুঝতে পারবা। ওকে, সো এই টাইপের প্রবলেম আমরা কেমনে সলভ করতে পারি? এটা তো বেসিক নিয়মে অবভিয়াসলি পড়তেছে না। সো আমি যে জাস্ট নরমাল পাইলগুলার ইয়াকে যদি আমি জর করে দেই তাহলে অবভিয়াসলি হইতেছে না, এটা ফর শিওর। পাইলগুলার ইয়াকে সাইজকে যদি আমি জর করে দেই তাহলে অবভিয়াসলি হবে না, দ্যাটস ফর শিওর। সো হোয়াট শুড উই ডু? এইখানে হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হবে যে প্রথমে আমি একটু এভাবে করে বলি যে খেয়াল করবা যে তোমার গেমটার স্টেট দিয়ে ডিফাইন, স্টেটটা কিরকম এটা আগে একটু বুঝতে হবে। স্টেটটা কিরকম এটা বুঝতে হবে মানে হচ্ছে ধরো মানে এই মানে লেটস সে যে রাইট নাও তোমার কাছে এইরকম একটা সিনারিও আছে 5 8 3 2, এটাই তোমার কারেন্ট স্টেট। ওকে, যে তোমার হচ্ছে যে 5 8 3 2 দিয়ে আমি তোমার বুঝাইতেছি যে 5টা আছে, 8টা আছে, 3টা আছে, 2টা আছে, বিভিন্ন পাইল আলাদা আলাদা। তোমার মুভগুলো অনেক রকম হইতে পারে। তোমার মুভগুলো হইতে পারে তুমি একাধিক পাইলের থেকে রিমুভ করতে পারো, তোমার মুভগুলো হইতে পারে তুমি একটা পাইলের থেকে রিমুভ করতে পারো, অনেক কিছু হইতে পারে, হোয়াটএভার, আমি এটা নিয়ে বদার করলাম না। যদি তোমাকে আমি ব্যাকট্র্যাক করতে বলতাম, আপাতত ফর সাম টাইম নিম ভুলে যাও, ঠিক আছে? যদি তোমাকে আমি ব্যাকট্র্যাক করতে বলতাম, ব্যাকট্র্যাক করে যদি তোমাকে আমি বের করতে বলতাম এই গেমে কে জিতবে কে জিতবে না, তুমি কি করতে বলো তো? তুমি যেটা করতে, তুমি একটা ডিপি করতে, ডিপি বা ব্যাকট্র্যাক যেটাই বলো, যে ডিপি ইজ বেটার আই শুড সে। সো তুমি একটা ডিপি করতে নরমালি, যে ডিপিটা হইতো একটা এরকম টাইপের হইতো যে সলভ, যেটা একটা প্যারামিটার নিতে, একটা ভেক্টরকে, ভেক্টর অফ পাইলস এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার নিত। সো সেইখানের মধ্যে হইতেছে অল পসিবল মুভকে দিত, যে ফর ইন্ট মানে ইন্ট মুভস যা যা পসিবল, এবং মুভগুলা ইউজ করে সে হইতেছে নিউ স্টেট গুলাতে যাইতো, রাইট? যে ভেক্টর ইন্ট নিউ পাইলস এটা জেনারেট করতে হয়তো, বা মানে মুভটা দেওয়ার পরে যে ইয়াটা পাইলো সেটা। সো এবং সে যেটা দেখতো যে এই যে নিউ পাইলস যেটা, সেই নিউ পাইলস এর জন্য সে দেখতো যে তোমার সলভের অবস্থা কেমন হয়। যে তোমার যদি নিউ পাইলস এর মানে ব্যাপারটা বেসিক্যালি এটা, যে তুমি যদি নিউ পাইলসে কাউকে পাঠাও, মানে তুমি যদি কারেন্ট মুভটা দেওয়ার পরে নিউ পাইলস হচ্ছে রেজাল্টিং স্টেট যেটা, তাই না? তুমি যদি তোমার অপোনেন্টকে নিউ পাইলস এর স্টেটটাতে পাঠাও, তাহলে যদি তার জন্য জিতাটা ফলস হয়ে যায়, মানে এরকম অ্যাটলিস্ট একটা স্টেট যদি এক্সিস্ট করে যেটাতে তুমি যদি তোমার অপোনেন্টকে পাঠাও তার জন্য লুজটা কনফার্ম, মানে সে লুজ করবে ফর শিওর, তাইলেই কিন্তু তুমি বলতে পারো যে তোমার জন্য উইনটা শিওর। কারণ তুমি ইনিশিয়ালি উইন দিয়ে রাখবা ফলস, তুমি যদি একটাও পাও যে হইতেছে যেটার রেজাল্টিং স্টেটটা তুমি যেটা যে পাঠাইতেছো সেটা হইতেছে লুজিং স্টেট, তার মানে তোমার কারেন্ট স্টেটটা উইনিং স্টেট, এটাই মোটামুটি কিন্তু বেসিক থিং। এবং তুমি রিটার্ন করবা হইতেছে উইনার ভ্যালুটা। সো এটা কিন্তু হচ্ছে আমাদের একেবারে বেসিক গেমের লজিক, তাই না? যে তুমি যদি এমন একটা মুভও দিতে পারো যে মুভটা এমন একটা স্টেটে চলে যায় যে স্টেটটা লুজিং স্টেট। সো একটা স্টেট কখন লুজিং স্টেট হয় খুব ইজিলি বুঝতে পারতো এখানে দেখে, যে একটা স্টেট লুজিং স্টেট হবে যদি একটা মুভও না থাকে, যে তুমি একটাও লুজিং স্টেটে যাইতে না পারো। কোন একটা স্টেট থেকে তুমি যতগুলো স্টেটে যাইতে পারো সবগুলো স্টেটে যদি হয় উইনিং স্টেট, তার মানে তোমার কারেন্ট স্টেট একটা লুজিং স্টেট। আর তুমি একটা স্টেট থেকে যদি অ্যাটলিস্ট একটা লুজিং স্টেটে যাইতে পারো তাহলে তোমার কারেন্ট স্টেট হচ্ছে উইনিং স্টেট। এটা হচ্ছে গেম থিওরি বেসিক লজিক। সো আমরা হইতেছে, এবং এটা বেস কেস তো অবভিয়াসলি থাকে যে শুরুতে একটা তো দিবা যে সবগুলা পাইল যদি জিরো হয়ে যায় ওইটা বাই ডিফল্ট অলওয়েজই লুজিং স্টেট। এটা হইতেছে আমাদের ব্যাক ট্র্যাকিং লজিক বা ডিপি লজিক, যেভাবে করে তুমি করো আর কি। এটা মানে আমরা নরমালি যদি হইতেছে যে কোনো গেম, সেটা পার্শিয়াল গেম হোক ইম্পার্শিয়াল গেম হোক, আমরা কিন্তু এভাবে করে সলভ করতে পারি। হ্যাঁ, যে আমরা কারেন্ট স্টেটটা দেখবো, সেটা থেকে অল পসিবল মুভ দিব, যদি উইনিং স্টেট হয় তাহলে উইনিং স্টেট, লুজিং স্টেট লুজিং স্টেট। এই লজিকটা এই সবার, কারো কোনো কনফিউশন নাই। নাও কাম যে আমরা কিভাবে করে এই জিনিসটাকে ইন্টারেস্টিংলি, যদি ইম্পার্শিয়াল গেম হয়, আমরা এই জিনিসটাকে কিভাবে করে ম্যাপ করতে পারি উইথ নিম গেম। এইবার সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলবো।
আগে আমি বলবো যে মানে তোমরা অবভিয়াসলি জানো যে আমরা কিভাবে করে এটা অ্যাকচুয়ালি সলভ করি, বাট সেটাই আমি আগে আবার একটু ডেসক্রাইব করি, তারপর আমি বলবো যে এটা কেন এইভাবে করে কাজ করে। তো আমরা নর্মালি এই টাইপের প্রবলেমে যেটা করি, আমরা গ্রান্ডি নাম্বার নামে একটা জিনিসকে ডিফাইন করি। মানে আমরা বলি প্রতিটা স্টেটের একটা করে গ্রান্ডি নাম্বার আছে। কি সেই গ্রান্ডি নাম্বার জিনিসটা? গ্রান্ডি নাম্বার জিনিসটা হচ্ছে এটা যে গ্রান্ডি নাম্বার জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে একেবারে বেস স্টেট হয় হচ্ছে যে ওই যে লুজিং স্টেট যদি হয় শুরুতে, যে বেস স্টেট মানে অল জিরো, আমরা বলি তার গ্রান্ডি নাম্বারও জিরো। দ্যাট মিনস যে একটা স্টেট যদি লুজিং স্টেট হয় তার গ্রান্ডি ভ্যালু জিরো। এটা হচ্ছে একটা বেসিক ডেফিনেশন। আর এই যে অন্য একটা স্টেটের গ্রান্ডি নাম্বার আমরা কেমনে বের করব? আমরা এই যে সলভ করতেছি, হ্যাঁ, আগে তো সলভে আমরা রিটার্ন করতাম ট্রু ফলস, তার বদলে আমরা এখন রিটার্ন করব ওই পার্টিকুলার স্টেটটা বা ওই পার্টিকুলার স্টেটটার গ্রান্ডি নাম্বারটা। হ্যাঁ, আর আমাদের লজিকটা হচ্ছে এটা যে আমরা আমার থেকে যেসব স্টেটে যাওয়া যায় তাদের গ্রান্ডি নাম্বার গুলা ভ্যালু গুলা নিয়ে তাদের মধ্যে মেক্স বাই করব। মেক্স, এটাই হচ্ছে গ্রান্ডি নাম্বারের লজিক। মেক্স জিনিসটা কি? মেক্স জিনিসটা হচ্ছে ধরো তোমার কাছে যদি অনেকগুলা মানে মেক্স এর বড় ভার্সনটা হচ্ছে মিনিমাম এক্সক্লুডেন্ট। মিনিমাম যে সংখ্যাটা তোমার এই সেটে নাই, অর্থাৎ তোমাকে যদি আমি একটা সেট দেই, যে সেটটা হচ্ছে লেটস সে 1 2 3 4 এরকম, তাহলে এই সেটের মেক্স হবে 0, কারণ এই সেটে মিনিমাম যে সংখ্যাটা নাই সেটা হচ্ছে 0। বাট তোমার সেটটা যদি হইতো এরকম 0 1 2 4 এরকম যদি হতো তোমার সেটটা, তাহলে তোমার এখানে মেক্স হইতো 3, কারণ মিনিমাম যে সংখ্যাটা এই সেটে এক্সক্লুডেড, সেই মিনিমাম এক্সক্লুডেন্ট নাম্বারটা হচ্ছে 3 এই পার্টিকুলার কেসে। সো সেটাকে আমরা বলি মেক্স। সো আমাদের এখানেও সেই ইয়াটা আমরা যেটা করি, আমরা নরমালি যখন কোড করে সলভ করি আমরা কি করি যে এই সবগুলো স্টেট গুলা নেই, তাদের হইতেছে মেক্স গুলাকে মানে প্রথম আমরা একটা হয়তো ভেক্টর বানাই, এখানটায় ধরো ভেক্টর ইন্ট গ্রান্ডি এরকম একটা নেই, এবং গ্রান্ডির ডট পুশব্যাক করি হইতেছে ধরো এই পার্টিকুলার ইয়ার ভ্যালুটা সলভ অফ নিউ পাইলস, এই ভ্যালু গুলাকে আমি করি, এবং সবার লাস্টে এসে আমি হইতেছে রিটার্ন করব কি, আমি রিটার্ন করব হইতেছে মেক্স অফ আমার এই গ্রান্ডি, মানে আমার গ্রান্ডি যে অ্যারেটা আছে সেটা আমরা একটা লজিক, সিম্পল লজিক ইমপ্লিমেন্ট করলেই হয়, সর্ট করে জাস্ট চেক করবো যে মিনিমাম কোন সংখ্যাটা নেই। সো এই ভেক্টরটা গ্রান্ডি নাম্বারটা নিলেই হবে। সো তুমি একটু একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি খেয়াল করো, তোমার সবগুলো আমাদের লজিকটা হইতেছে এটা যে কোন একটা স্টেট যদি লুজিং স্টেট হয় তাহলে তার গ্রান্ডি ভ্যালু আমরা দিব, ডিফাইন করব 0, আর কোন একটা স্টেট যদি উইনিং স্টেট হয় তাহলে তার গ্রান্ডি ভ্যালু কোন একটা নন জিরো ভ্যালু হবে। কত এক্স্যাক্টলি ভ্যালু সেটা আমরা জানি না। এটা কিন্তু আমাদের জরের লজিকটার সাথে খানিকটা ম্যাচ করে, বাট এক্স্যাক্ট লজিক আমি এখন আসিনি, আমি আসবো একটু পরে। জরেও কিন্তু আমাদের এরকমই ছিল যে উইনিং যদি হইতো তাইলে নন জিরো ভ্যালু হইতো, আর লুজিং যদি হইতো তাইলে হইতেছে 0 হইতো। এটা হইতেছে সিনারিও। আর আমরা যেটা আরেকটা জিনিস বলতেছি যে গ্রান্ডি ভ্যালুটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা যে ইনিশিয়াল বেস কেস, লাইক যে ধরো সবার যদি 0 হয়, সবগুলা পাইলের ভ্যালু যদি 0 হয়, তার মানে আমরা বলবো হইতেছে সেটা লুজিং স্টেট, সো গ্রান্ডি আমরা রিটার্ন করব 0। এবং ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করো যে যদি তোমার আমাদের যে লজিকটা কি ছিল যে একটাও যদি লুজিং স্টেট থাকে তোমার সাথে কানেক্টেড, তাহলেই তুমি উইনিং স্টেট, আমরা এটা বলতাম না? গ্রান্ডিতে কিন্তু সেই প্রপার্টিটা ফলো হবে। কিভাবে করে? কারণ তুমি যেহেতু একটা স্টেট আছে কানেক্টেড যেটা লুজিং স্টেট, সো তোমার গ্রান্ডি ভেক্টর অবভিয়াসলি 0 থাকবে, সো তোমার নিজের গ্রান্ডি ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 0 হবে, কারণ তুমি যখন ম্যাক্স বের করবা। আর সিমিলার লজিকে তোমার সাথে কানেক্টেড যতগুলো স্টেট আছে সবগুলো যদি উইনিং স্টেট হয় তাহলে অবভিয়াসলি সবগুলোর গ্রান্ডি ভ্যালু নন জিরো। সো সবগুলোকে ভেক্টরে ভরে তুমি গ্রান্ডি ভ্যালু বের করতে যাবা, তুমি অবভিয়াসলি মেক্স পাবা হচ্ছে 0। সো অবভিয়াসলি তুমি ওই যে লুজিং স্টেট ইকুয়াল মেক্স গ্রান্ডি ভ্যালু 0, ওই লজিকটা কিন্তু তোমার ঠিকঠাক থাকবে আর কি। এনিওয়ে, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, নাও কামস দ্য কোয়েশ্চেন, হোয়াই মেক্স, হোয়াই ডিফাইন গ্রান্ডি অ্যাজ মেক্স? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভাইয়া আচ্ছা আগে আগে এটা ডিফাইন করি যে কেন মেক্স নিয়ে আমরা কাজ করতেছি। প্রথম কথা চিন্তা করবা যে আমরা আমাদের টার্গেট হচ্ছে যে গ্রান্ডি ভ্যালুটাকে সামহাউ বা গ্রান্ডি ভ্যালু ইউজ করে সামহাউ আমাদের যে কোনো এরকম ইম্পার্শিয়াল গেম যেখানে আমি একটা পাইলের উপর মুভ দিতে পারি, মুভগুলা লজিক হয়তো চেঞ্জ হচ্ছে, বাট একটা পাইলে আমরা মুভ দিব, আমাদের বেসিক টার্গেট হচ্ছে এটাকে সামহাউ আমাদের অরিজিনাল নিম গেমের সাথে ম্যাপিং করা। এটাই আমাদের টার্গেট। হ্যাঁ, সো এই যে ম্যাপিংটা আমরা করতে চাই, ধরো যে আমি একটা সিম্পল এক্সাম্পলই দেই, যে আমরা শুরুতে যে প্রবলেমটা বললাম যে হচ্ছে একটা পাইল থেকে আমার লজিকটা দেওয়া আছে এরকম যে আমি
প্রতি স্টেপে 3টার বেশি মুভ দিতে পারবো না, মানে ম্যাক্সিমাম 3টার বেশি স্টোন রিমুভ করতে পারবো না, মিনিমাম একটা ম্যাক্সিমাম 3টা, এই হইতেছে আমার লজিক হয়তোবা, ঠিক আছে। সো এবং আমি একটা পাইলের থেকে মুভ দেই এরকম। সো আমি চাই যে এই প্রবলেমটাকে সামহাও আমি নিমের সাথে ম্যাপিং করতে পারি কিনা, সেটাই হচ্ছে আমার টার্গেট, অরিজিনাল নিমের সাথে, যেখানে আমি একটা পাইল থেকে ইচ্ছা মতো রিমুভ করতে পারি। সেটা যদি করতে হয় তুমি চিন্তা করে দেখো আমরা কি করছি খেয়াল করো তো। আমরা প্রত্যেকটা পাইলকে এমন একটা নাম্বার অ্যাসাইন করছি যেখানে কিনা ওই পাইলের মানে মানে প্রতিটা পাইল বলা উচিত, মানে প্রতিটা স্টেটকে, মানে স্টেট এরকম, এটা তো একটা গোটা স্টেট, আমরা প্রতিটা স্টেটকে এমন একটা নাম্বার অ্যাসাইন করছি যেখান থেকে তার সাথে কানেক্টেড যেসব স্টেট আছে, তার সাথে কানেক্টেড যেসব স্টেট আছে, লেটস সে যে একটা স্টেটকে আমরা একটা গ্রান্ডি নাম্বার অ্যাসাইন করছি জি, তাহলে চিন্তা করে দেখো দ্যাট মিনস তার সাথে কানেক্টেড যেসব স্টেট আছে তাদের মধ্যে অবশ্যই 0 থেকে G-1, তাদের সবারই অবশ্যই 0 থেকে G-1 এই ভ্যালুগুলা তাদের গ্রান্ডি ভ্যালু হিসেবে আছে, সেই কারণেই কিন্তু ম্যাক্স হিসেবে এখানে জি আসছে। এক নাম্বারের কথা, তাদের যেটা বললাম আবারও, আমার সাথে কানেক্টেড সব স্টেট গুলারই অবশ্যই 0 থেকে G-1 এই ভ্যালুগুলো গ্রান্ডি ভ্যালু হিসেবে আছে অবশ্যই, এটা গ্যারান্টিড, এই কারণে আমার ম্যাক্স হইছে জি। আরেকটা জিনিস তোমরা প্রশ্ন উত্থাপন করতে পারো, এটা গেল 1 নাম্বার কন্ডিশন। আর একটা 2 নাম্বার বলতে পারো যে ভাইয়া শুধু 0 থেকে G-1 এমন না, কিছু কিছু স্টেট থাকতে পারে যাদের গ্রান্ডি ভ্যালু গ্রেটার দেন জি, এটাও হইতে পারে, কারণ আপনি তো ম্যাক্স নিছেন, সো গ্রেটার ভ্যালু ছিল, এরকম হইতে পারে, আমার সমস্যা নাই, ঠিক আছে। এখন বলি এটাকে কেমনে নিমের সাথে ম্যাপিং করব। নিমে আমাদের কি হয়, নিমে আমাদের যেটা হয়, আমরা যে কোনো একটা পাইলে যতগুলো স্টোন থাকে তার থেকে ইচ্ছা মতো কমাই দিতে পারি। অর্থাৎ কারেন্টলি যদি জিটা স্টোন থাকে কোন একটা পাইলে, তাহলে আমরা সেটাকে 0 থেকে G-1 পর্যন্ত যে কোনো নাম্বারে কনভার্ট করতে পারি, বাট জি এর সমান হওয়া যাবে না, এটা গেল 1 নাম্বার কথা। আর গ্রেটার দেন জি এর ব্যাপারটা কেমনে হ্যান্ডেল হবে, খুবই সিম্পল। আমরা যে নিমের আরেকটা ভ্যারিয়েন্ট দেখাইলাম না, নিম গেম উইথ ফাইনাইট এডিশন, ফাইনাইট বলছি কিন্তু ফাইনাইট এডিশন। সো আমি কিন্তু চাইলেই যে কোনো সময় একটা পাইলের কাউন্ট বা ইয়ার কাউন্ট, স্টোন কাউন্ট ইচ্ছা মতো বাড়াই দিতে পারি, বাট এরকম মুভের সংখ্যা ইনফাইনাইট হতে পারবে না, সীমিত সংখ্যা হইতে পারে। এবং সেটা কিন্তু আমাদের গ্রান্ডির ক্ষেত্রেও সত্যি, গ্রান্ডি ভ্যালু কিন্তু ইনফাইনাইট, মানে ভেক্টরের সাইজ তো আর অনেক বেশি হবে না, ভেক্টরের সাইজ লিমিটেড হবে, ফাইনাইট হবে। তো গ্রেটার দেন জি ভ্যালু গুলাও কিন্তু আমরা দেখাইছি যে আমি চাইলে যদি অ্যাডিশন সাপোর্ট করিও, ফাইনাইট নাম্বার অফ অ্যাডিশন সাপোর্ট করিও, সেটাও আসলে আমাদের অরিজিনাল নিমের যে সলিউশন সেটাকে ইফেক্ট করে না। এবং এক্স্যাক্টলি এই কারণে আমরা বলতে পারতেছি, তুমি যদি তোমার গেমটাকে এরকম করতে পারো যে ধরো প্রতিটা পাইলের জন্য হয়তো আলাদা আলাদা ভাবে আমাদের মুভ দেওয়া আছে, আমরা প্রতিটা পাইলের জন্য আলাদা আলাদা গ্রান্ডি ভ্যালু যদি বের করে ফেলি এই প্রসেস ফলো করে, মানে কি প্রতিটা পাইল ধরো যে আমরা প্রতিটা পাইলকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতেছি, বাট শর্তটা জাস্ট ডিফারেন্ট, যে তুমি মিনিমাম একটা মুভ, ম্যাক্সিমাম 3টা মুভ দিতে পারবা তুমি একটা যে কোনো একটা পাইলের থেকে, এরকমই লজিকটা আগের মতোই আছে, বাট মানে লজিকটা আগের মতো নাই, লজিকটা চেঞ্জ হয়েছে, বাট গেমটা আগের মতোই আছে, যে অনেকগুলা পাইল তুমি যে কোনো একটা পাইলে মুভ দিতে পারবা। তাহলে কিন্তু তুমি এক্স্যাক্টলি এই কাজটাই করতে পারো, তুমি ওই পাইলের জন্য তুমি চিন্তা করে নিতে পারো যে তুমি পাইলের পুরা জিনিসটাকে তুমি গ্রান্ডি ভ্যালু দিয়ে ম্যাপিং করতে পারো, কারণ গ্রান্ডি ভ্যালু এক্স্যাক্টলি সেম ম্যাপিংটা করতেছে, যে ইচ্ছা মতো মুভ দেওয়ার ম্যাপিংটা তোমায় করে দিতে, যে ইচ্ছা মতো মুভ দেওয়ার ম্যাপিং কেন বলতেছি, কারণ তুমি কিন্তু ওইটাই বের করছো, যে তোমার নরমালি প্রবলেমে থাকতো যে গ্রান্ডি ভ্যালু রেলেভেন্ট, যে তুমি ইচ্ছা মতো নাম্বার মুভ দিতে পারো, ইচ্ছে 0 থেকে G-1 পর্যন্ত যে কোনো সংখ্যায় যাইতে পারো, যেটা আমাদের অ্যাকচুয়াল নিম গেমে থাকতো, এবং গ্রেটার দেন জি হইলো আমাদের কোনো সমস্যা নেই। সো আমরা যেটা করতে পারবো, প্রতিটা পাইলের আলাদা আলাদা করে গ্রান্ডি ভ্যালু বের করতে পারবো, এবং গ্রান্ডি ভ্যালু বের করে আমরা বলতে পারবো যে ইট ইজ জাস্ট দ্য নর্মাল নিম গেম, আমি জাস্ট এই ভ্যালু গুলোকে জড় করে দিব, প্রতিটা পাইলের আলাদা আলাদা গ্রান্ডি ভ্যালু গুলোকে যদি আমি জাস্ট জড় করে দেই, আমি বলতে পারবো যে আবার ওই সেম জিনিস গ্রেটার দেন 0 নাকি ইকুয়াল টু 0, সেটা দেখে আমি বলতে পারবো যে হচ্ছে আমার এটা কি উইনিং নাকি লুজিং স্টেট, মানে আমার ফার্স্ট প্লেয়ার জিতবে না সেকেন্ড প্লেয়ার জিতবে। সো যদি কারো কোনো কনফিউশন থাকে যে আমরা কেন গ্রান্ডি ভ্যালুকে ম্যাক্স দিয়ে ডিফাইন করছি, বা কেন আমরা আদৌ গ্রান্ডি টাইপের একটা জিনিসকে ইউজ করতেছি, কেন এই গ্রান্ডি ইউজ করেই নিমের সাথে ম্যাপিংটা হচ্ছে যে কোনো অন্য লজিকের যে কোনো গেমে, এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে একটু বলো, যে কেন গ্রান্ডি জিনিসটা কাজ করতেছে বা কেন ম্যাক্স জিনিসটা কাজ করতেছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বলো।
গ্রান্ডি মানে দিয়ে নাম্বারটা যে নিমের সাথে ম্যাপ করতেছে আরেকবার একটু বলেন। আচ্ছা, ওকে, এক্সেলেন্ট। সো বেসিক থিংটাই হচ্ছে যে নিম গেমে আমাদের লজিকটা থাকে হচ্ছে তুমি ইচ্ছা মতো পরিমাণ মুভ দিতে পারবা যে কোনো একটা পাইলে। এটা হচ্ছে আমাদের বেসিক লজিক। তুমি যদি কোনো প্রবলেমকে নিম গেম দিয়ে মডেল করতে চাও, তোমাকে যেটা করতে হবে পাইলের যে সংখ্যাটা আছে, আমরা তো নরমালি পাইলের স্টোনের কাউন্টটা দিয়েই জর করি, একটা একটার সাথে এগুলাকে জর করে ফেলি স্টোন কাউন্ট গুলা। বাট তোমার মুভটা, ওই ভ্যালুটা, পাইলে কয়টা স্টোন আছে, এটা হচ্ছে বেসিক্যালি আসলে কি বুঝায় যে কত এর থেকে স্মলার যে কোনো ভ্যালুতে তুমি যাইতে পারবা। এটাই হইতেছে আমাদের লজিক, এবং ওভাবে করে আমরা কিন্তু জরের প্রুফটা করছি, রাইট? যে আমরা ডি মাইনাস এক্স গুলা যদি কিছু সিলেক্টেড ভ্যালু হইতো, তাহলে কিন্তু আমাদের এই লজিক কাজ করতো না, এই উইনিং স্ট্র্যাটেজি কাজ করতো না, তাই না? আমাদের ডি মাইনাস এক্সটা কাজ করার লজিকটাই হইতেছে না যে ডি মাইনাস এক্স ক্যান বি এনিথিং, বাট ইট জাস্ট হ্যাজ টু বি লেস দেন ডি। it just has to be less than d, other and we can choose any logic. বাট এটা যদি তোমার সিলেক্টেড কিছু ভ্যালু হইতো যে ডি মাইনাস এক্স এর যে কোনো ভ্যালুতে তুমি যেতে পারো না, তুমি শুধু ডি মাইনাস ওয়ান, ডি মাইনাস টু, ডি মাইনাস থ্রি তে যাইতে পারো, তাহলে তো তোমার এই উইনিং স্ট্র্যাটেজি কাজ করবে না, রাইট? এই কারণে আমরা নর্মালি জাস্ট যে অন্য লজিক যদি হয় যে ডি মাইনাস তিনটা মুভ করতে পারবা, পাঁচটা মুভ করতে পারবা, তাহলে কিন্তু আমরা নর্মালি জাস্ট জর করে দিলে হবে না, কারণ তখন এই উইনিং স্ট্র্যাটেজি কাজ করতেছে না। সো হোয়াট উই ক্যান ডু, আমাদেরকে চেষ্টা করতে হবে কোনো একটা উপায়ে এটাকে অরিজিনাল নিম গেমের সাথে ম্যাপ করা, যেই নিম গেমে আমরা আমাদের শর্তটাই থাকে এটা যে আমরা যে কোনো পরিমাণ মুভ দিতে পারবো যে কোনো একটা পাইলেট থেকে। তো এখন যে কোনো যে কোনো পরিমাণ মুভ দিতে গেলে আমাদের যে স্টোনের কাউন্টটা আছে, অরিজিনাল স্টোন কাউন্টটা, সেটা আসলে রেলেভেন্ট না, বরঞ্চ রেলেভেন্ট হচ্ছে এমন একটা জিনিস ম্যাপিং করতে গেলে যে তোমার আমাদেরকে এমন একটা মডেলে নিয়ে যেতে হবে, এমন একটা সংখ্যাতে কনভার্ট করতে হবে যে আমার যদি রাইট নাও জিটা স্টোন থাকে, আমি যেন এমন যে কোনো স্টেটে যাইতে পারি যারা জিরোটা স্টোন থেকে শুরু করে জি মাইনাস ওয়ানটা স্টোনকে রিপ্রেজেন্ট করে, আমি যেন এমন যে কোনো স্টেটে যাইতে পারি। আবারও বলতেছি, তো এই কারণে, এবং যদি এমন কোন স্টেট থাকে যে আমি চলেও যাই, আমার যদি যেটা জি এর চেয়ে বেশি সংখ্যক স্টোনকে রিপ্রেজেন্ট করে, আমার সেটা সমস্যা নেই, কারণ আমরা এটা প্রুফ করছি যে নিম গেম উইথ ফাইনাইট এডিশন আসলে সেম লজিক সেম ভাবে সলভ করতে পারে। সো এই কারণেই আমরা বলতেছি যে আমরা মেক্স দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, কারণ মেক্স ইজ দ্য থিং যে এর চেয়ে ছোট সব সংখ্যা আমার কাছে আছে কানেক্টেড, এবং এর চেয়ে বড় সংখ্যা যদি কানেক্টেড থাকেও আমরা সেটা সলভ করতে পারি মানে নরমাল নিম দিয়ে। সো এনি আদার কোয়েশ্চেন কারো, এনিথিং? কেন আমরা মেক্স দিয়ে করতেছি বা গ্রান্ডি কনসেপ্টটা কেন আসছে? ওকে, সো আমি অ্যাজিউম করতেছি আমরা মোটামুটি ক্লিয়ার এই ব্যাপারটা। এক্সেলেন্ট। সো তোমরা হয়তো দেখছো যে আমরা অনেক জায়গাতে আর কি অধিকাংশ প্রবলেমে আমরা এইভাবে করে মেক্স বাইর করে নেই, মেক্স বাইর করে নিয়ে গ্র্যান্ডি ভ্যালুগুলো বের করি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে অনেক প্রবলেমে আসলে আমাদের যেটা হয় যে এভাবে করে আসলে এই যে গ্র্যান্ডিটা অনেক কস্টলি হয়, দেখেই বুঝতে পারছো, সেটা ডিপি করে করা যায়, অনেক কিছু করে করা যায়। সো গ্র্যান্ডি ভ্যালুগুলো অনেক সময় দেখা যায় যে আসলে প্যাটার্নে পড়ে যায়। হ্যাঁ, মানে দেখা যায় যে ইনিশিয়াল ভ্যালু যেটা আছে, এই যে ভেক্টর ইন্ট পাইলস যেটা, ঠিক আছে, মানে ইনিশিয়াল ভ্যালু যেটা আছে সবগুলা পাইলেন, সেইগুলার আবার একটা কোন একটা লজিকে পড়ে যায় অনেক সময় গ্রান্ডি ভ্যালু, আলটিমেট গ্রান্ডি ভ্যালুটা কি হবে, এটা প্যাটার্নে পড়ে যায়। এই প্যাটার্ন গুলা কেন আসে সেটার আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন গুলো খুব ইজি না। হ্যাঁ, মানে এটা প্রুফ করা যে কেন এই প্যাটার্নটা হয়, অনেক সময় দেখা যায় যোগফল হয়ে যায় প্যাটার্নটা, মানে পাইলগুলার ভ্যালু যেগুলো আছে সেগুলো যোগফলটা প্যাটার্নে দাঁড়ায় যায়, গুণফলে প্যাটার্নে দাঁড়ায় যায়, হয়তো বা অর দাঁড়ায় যায় প্যাটার্নে, বা আরো কমপ্লিকেটেড প্যাটার্ন হইতে পারে, মাঝে মাঝে কোনো সিরিজে চলে আসে অনেক কিছু। সো যাই হোক, প্যাটার্ন ভ্যালুটা কেন এরকম হয় সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন সাধারণত আমরা দেখতেও যাই না, আমরা নর্মালি গেস করার চেষ্টা করি, কিছু ছোটখাটো ভ্যালু দিয়ে ট্রাই করে দেখি। কারণ ধরো যে তোমার পাইল ভ্যালুগুলো হয়তো দেখা যাবে প্রবলেমে দিয়ে রাখছে 10^5 করে করে, তখন তো তুমি আর অল মুভ ইউজ করে গ্রান্ডি ভ্যালু বের করতে পারবা না। তো আমরা যেটা দেখি ছোট কিছু ভ্যালু দেই পাইল ভ্যালু ভেক্টরটার মধ্যে 3, 4, 5, 6 এরকম ছোট ছোট ভ্যালু, যাতে এই ব্যাক ট্র্যাকিংটা আলটিমেটলি টাইমের মধ্যে রান করে, এবং আমরা তারপরে ওই ছোট ছোট ভ্যালুগুলোর থেকে কিছু একটা প্যাটার্ন গেস করার ট্রাই করি, যাচ্ছে এটা কি কাহিনী, এটা কি কাহিনী। সো নর্মালি এটাই হয় যে আলটিমেটলি দেখা যায় প্যাটার্ন গুলা চলে আসে, প্যাটার্ন গুলা তোমাকে ইনটুইটিভলি বুঝতে হবে যে এটা প্যাটার্নটা আসলে কি। এটা আসলে অলওয়েজ না, আমি আসলে খুব রেয়ার কেসে এগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখছি আর কি। অলওয়েজ আমি নিজেও কন্টেস্ট টাইমে প্যাটার্নটা দেখে বুঝা ট্রাই করছি। সো প্যাটার্নে এটা একটা ভালো প্রশ্ন হইতে পারে যে ভাইয়া প্যাটার্নে কিভাবে ভালো হওয়া যায়। এটা আই থিঙ্ক যে মেইনলি এই টাইপের প্যাটার্নের অনেক প্রবলেম সলভ করার উপর ডিপেন্ড করে। আমি এর চাইতে বেশি কিছু আসলে দেখি নাই। কিছু আমি নর্মালি হইতেছে এই টাইপ প্যাটার্নের প্রবলেম সলভ করার জন্য কিছু স্পেসিফিক ওয়ে রেখে দিতাম যে আমি কিভাবে আগে ট্রাই করব, অর দিয়ে ট্রাই করা, এন দিয়ে ট্রাই করা, জরের কোন একটা ভ্যারিয়েশন দিয়ে ট্রাই করা,
ফিবোনাচ্চি একটা অনেক সময় দেখা যায়, তো ফিবোনাচ্চি দিয়ে ইউজ করা অনেক কিছু হয়। তো ওগুলো কিছু কমন প্যাটার্ন আমি একটা ট্র্যাক রাখতাম যে কি কি দিয়ে আমি অতীতে সলভ করতে দেখছি। তো সেগুলা দিয়ে প্রথমে কন্টেস্ট টাইমে অলওয়েজ আগে ট্রাই করে দেখতাম। এইটাই হইতেছে বেসিক্যালি বাট আদারওয়াইজ প্যাটার্ন বাইর করার আসলে এর চেয়ে বেটার কোনো উপায় অ্যাপারেন্টলি নাই বা আমার জানা নেই। আচ্ছা, আর হ্যাঁ, এখন হচ্ছে আসি পরের কেসে। তো আমাদের বেসিক নিমও মোটামুটি ডিসকাস করা হয়েছে, আমাদের গ্রান্ডি নাম্বারও ডিসকাস করা হয়েছে। এখন আমরা নিমের কিছু ভেরিয়েশন নিয়ে ডিসকাস করবো। মানে ভেরিয়েশনটা হচ্ছে এমন কিছু ভেরিয়েশন যেগুলো খুবই পপুলার, যেগুলো আসলে আমরা গ্রান্ডি নাম্বার দিয়েও সলভ করতে পারতাম, বাট আমরা করি না। তার কারণ হচ্ছে এগুলো নিজেদের গুণেই অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং এগুলার স্পেসিফিক এক্সপ্লানেশন দেওয়া যায় যে এগুলা কেন এরকম। তো সেরকম একটা নিম হচ্ছে, প্রথমে আসি হচ্ছে মিজায়ান নিম। মিজায়ান নিমটা লাইটওয়েজেতেও পাবা। এবং আমি আগেই বলছিলাম আমাদের আসলে আজকে টপিক খুবই ছোট, আর একটা হচ্ছে স্টেয়ার কেস নিম। আমরা মোটামুটি এই দুটা জিনিস আজকে ডিসকাস করবো, তারপরে আমাদের আজকে ক্লাস শেষ। সো মিজায়ান নিম জিনিসটা কি? মিজায়ান নিম জিনিসটা হইতেছে এক্স্যাক্টলি আমাদের অরিজিনাল যে প্রবলেমটা আছে, যে অনেকগুলা পাইল দেওয়া আছে, সেই পাইলগুলাতে বেশ কিছু পরিমাণ করে করে স্টোন আছে। আমাদের টার্গেট হইতেছে এই স্টোন গুলা থেকে ইচ্ছা মতো পরিমাণ, আবার খেয়াল করে ইচ্ছা মতো পরিমাণ আমরা স্টোন রিমুভ করতে পারি। আমি কিন্তু অরিজিনাল নিমের কথা বলতেছি। বাট এবার লজিকটা যেখানে গিয়ে চেঞ্জ হয়েছে, লজিকটা চেঞ্জ হচ্ছে বলতেছে যে নর্মালি তো লাস্ট প্লেয়ার যে মুভ দেয় সে জিতে, আর যে মুভ দিতে পারে না সে হেরে যায়। এবার হচ্ছে উল্টা, লাস্ট প্লেয়ার যে মুভ দিবে সে হইতেছে হেরে যাবে, এরপর মানে যে এমটি পাবে সবকিছুকে সে হইতেছে আলটিমেটলি উইনার। সো খুবই উইয়ার্ড একটা নিম, বাট এটাও রেলেভেন্স আছে কিছু কিছু প্রবলেমে, সেটা আমরা দেখবো আর কি। এনিওয়ে, সো খুব অবভিয়াসলি বুঝতে পারছো লাস্ট প্লেয়ার যে মুভ দিবে সে হেরে যাবে। এটা যদি কাইন্ড অফ সিনারিও হয়, তাহলে আসলে কেউই তো লাস্ট মুভটা দিতে যাওয়ার কথা না। তাহলে কখন আসলে হারবে? মানে হারার সিনারিওটা কখন আসবে? লাস্ট প্লেয়ার তো ধরো যে তোমার কাছে যদি দুইটা স্টোন থাকে একটা পাইলে, তুমি অবভিয়াসলি লাস্ট মুভটা দিতে যাবে না। তুমি এখন চেষ্টা করবে যে আগে একটা দিব, যাতে অন্য প্লেয়ার বেকায়দায় পড়ে লাস্ট মুভটা দিতে বাধ্য হয়। সো আমরা এই বুঝতে পারতেছি লাস্ট প্লেয়ার কখন হারবে। হারবে হইতেছে একমাত্র এরকম সিনারিওতে। লাস্ট হারার মুভটা হবে হচ্ছে এটা যে অল জিরো স্পেসিফিক্যালি জাস্ট একটা মাত্র পাইল আছে যেটাতে ওয়ান আছে। এটাই বেসিক্যালি মিন করে যে তুমি আসলে আর কোনো কিছু মুভ দিতে পারবা না। বাট অ্যাকচুয়ালি এইটাও আসলে দা অনলি লুজিং স্টেট না বা বেস কেস না। আরো ইন্টারেস্টিংলি এটাকে দেখানো যায় যে তোমার যদি অড নাম্বার অফ ওয়ান থাকে এবং বাকি সব যদি জিরো থাকে, তোমার যদি অড নাম্বার অফ ওয়ান থাকে এবং বাকি সব জিরো থাকে, তাইলেও আসলে আমরা মোটামুটি শিওরলি বলে দিতে পারি এটা আসলে লুজিং স্টেট। কারণটা কি? কারণ তুমি একটা রিমুভ করবা, ও আরেকটা রিমুভ করবে, আলটিমেটলি সে তোমাকে রিমুভ করতে হবে। আর তোমার যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে এবং বাকি সব জিরো থাকে, মানে আমরা শুধু জিরো আর ওয়ান আছে এরকম চিন্তা করতেছি আর কিছু নাই, তাইলেও কিন্তু আমরা বলতে পারি এটা একটা উইনিং স্টেট। কেন উইনিং স্টেট? কারণ তুমি মুভ দিবা, ও মুভ দিবে, তুমি মুভ দিবা, লাস্টের টোকেই মুভ দিতে হবে, কারণ একটার বেশি নাই কোনো পাইলে। এটাও এগুলাকে আমরা আমাদের বেস কেস হিসেবে ডিফাইন করতে পারি আর কি, যে এই স্টেট দেখলে আমরা বলতে পারবো যে এটা এটা সরাসরি বলে দিব যে এটা হইতেছে উইনিং, এটা লুজিং। এই জায়গাটা কিন্তু নর্মাল নিমের চাইতে আলাদা হয়েছে, এটা কিন্তু তোমরা খেয়াল করো। নর্মাল নিমে কি হয় যে কখনো যদি একটা ওয়ান, মানে কেউ যদি অড নাম্বার অফ ওয়ান পায় এট এনি স্টেট, তাহলে কিন্তু সেই হইতেছে উইনার হয়, কারণ সে লাস্ট মুভটা দিতে পারে। আর কেউ যদি ইভেন নাম্বার অফ ওয়ান পায়, তাহলে জ্বরের ভ্যালু জিরো হয়, অবভিয়াস মানে নর্মাল সিনারিও আর কি, যে সে হেরে যায় ইভেন নাম্বার অফ ওয়ান হইলে, কারণ লাস্ট মুভটা আদার প্লেয়ার দেয়। এই জায়গাটায় মেজার নিমটা কিন্তু ডিফারেন্ট বেস কেস যদি বলি। বাট ইন এভরি আদার সিনারিও, যেখানে আমার পাইলগুলাতে ওয়ান এবং জিরো ছাড়া অন্য জিনিসপাতি আছে, মানে 2, 3, 4 এরকম ভ্যালু গুলো আছে আমার পাইলে, এট দ্যাট কেস আমরা বলি যে তোমার নর্মাল নিম গেমে যে লজিক, নর্মাল নিম গেমে লজিক মানে কি, তোমার সবগুলা পাইলের জ্বরের ভ্যালু যদি জিরো হয় তাহলে তুমি হারবা, তোমার সবগুলা পাইলের জ্বরের ভ্যালু যদি নন জিরো হয় তাহলে তুমি জিতবা। সেই লজিকটাই প্রযোজ্য। এটা খুবই ইন্টারেস্টিং। মানে দেখো যে ওয়ান বা জিরো বাদে যদি অ্যাটলিস্ট একটা কিছু থাকে তোমার ফাইলগুলাতে, তাহলেই তুমি বলবা যে নর্মাল নিম গেম। নর্মাল নিম গেমের শর্ত বা নর্মাল নিম গেমের উইনিং স্ট্র্যাটেজি যেটা আমরা বলি লজিক। বাট যদি হইতেছে ফাইলগুলোতে খালি ওয়ান আর জিরো থাকে, তাইলে হইতেছে স্পেশাল কেস। তখন অড নাম্বার অফ ওয়ান আছে না ইভেন নাম্বার অফ ওয়ান আছে সেটার উপর কেস। সো প্রথম কেসটা আমরা বুঝছি কেন কাজ করে এরকম, অড নাম্বার অফ ওয়ান বা ইভেন নাম্বার অফ ওয়ান এর ব্যাপারটা। এখন আমরা আসি হচ্ছে অন্য জিনিসটা, অন্য সিনারিওটা। তোমরা বলতে পারো ভাইয়া ওইটা উল্টে যাওয়া উচিত ছিল না, যে
এটা যেহেতু উল্টা যাচ্ছে, ওইটাও তো উল্টা যাওয়া উচিত ছিল, যে আপনি বলতেছেন যে জর ভ্যালু 0 হইলে এখন জিতা উচিত ছিল, জর ভ্যালু গ্রেটার দেন মানে নন জিরো হইলে এখন হেরে যাওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল না। না, সেটা হবে না কেন, সেটা হইতেছে ইন্টারেস্টিং ব্যাপার। এটা একটু এক্সপ্লেন করি, খুব ইন্টারেস্টিং। ধরো যে তোমার জর ভ্যালুটি ইনিশিয়ালি নন জিরো, তার মানে ফার্স্ট প্লেয়ারের জন্য আর কি। তুমি যেটা করবা, খুবই সিম্পল একটা জিনিস করবা, তুমি নর্মাল ভাবেই খেলতে থাকবা। নর্মাল ভাবে খেলতে থাকবা মানে কি, যে নর্মাল নিম গেমে যে মুভ থাকে তোমার, যে তুমি হইতেছে আদার প্লেয়ারকে জিরো স্টেটে পাঠাবা, আবার সে বাধ্য হয়ে তোমাকে নন জিরোতে পাঠাবে, তুমি আবার তাকে জিরো স্টেটে পাঠাবা, সে তোমাকে বাধ্য হয়ে নন জিরোতে পাঠাবে। নর্মাল নিম গেমে আমরা যেটা করি, জিরো আর নন জিরোতে পাঠাই থাকা। এরকম করতে 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 একটা সময় আসবে যখন তোমার কাছে শুধুমাত্র একটা পাইল অবশিষ্ট আছে, যেটার মধ্যে গ্রেটার দেন 1 পরিমাণ স্টোন আছে। আবার খেয়াল কইরো, এরকম করতে করতে তোমার কাছে একটা সময় এমন একটা অবস্থা আসবে, তোমার কাছে আসবে, তুমি তো নন জিরো প্লেয়ার, মানে নন জিরো জরওয়ালা প্লেয়ার, তোমার কাছে এই অবস্থাটা আসবে, যে একটা সময় তোমার কাছে এমন একটা অবস্থা আসবে যখন একটা মাত্র পাইল আছে, অনলি এ সিঙ্গেল পাইল উইথ গ্রেটার দেন 1 স্টোন। এটা কিন্তু তোমার কাছে আসবে, কারণ তুমি নন জিরো প্লেয়ার। যে জিরো প্লেয়ার, যে জিরোতে খেলে, জিরো জ্বরে খেলে, তার কাছে কিন্তু কখনো এটা আসবে না। কারণ চিন্তা করে দেখো, জিরো জ্বরে যে খেলে তার কিন্তু কখনো এমন হওয়া পসিবল না যে একটা মাত্র সিঙ্গেল পাইল যেটাতে একের বেশি স্টোন আছে। কেন হওয়া পসিবল না? কারণ তাইলে জ্বরটা জিরো থাকে না, হয় অ্যাটলিস্ট দুইটা পাইল আছে যেটাতে গ্রেটার দেন কারণ তাইলে তো জ্বর হইলে জিরো হবে। এটা একটা সিঙ্গেল পাইল যেটাতে দুইটা স্টোন আছে বা তিনটে স্টোন আছে, এটা কিন্তু কোনো প্লেয়ার এটাতে গ্রেটার দেন 1 স্টোন, এরকম একটা মুভ, এরকম একটা স্টেট তুমিই পাবা, তুমি যেহেতু নন জিরো প্লেয়ার। তুমি তখন যেটা করবা, তোমার কাছে ধরো দুইটা আছে বা তিনটা আছে, তুমি এই কারেন্ট পাইলটাকে 1টা স্টোন অথবা 0টা স্টোন, যেটা যে কোনো একটাতে পাঠাবা, ডিপেন্ডিং অন তুমি ট্রাই করবা যে কি করতে, যেন ওই আদার প্লেয়ারের কাছে গিয়ে অড নাম্বার অফ স্টোন পড়ে, অড নাম্বার অফ 1 স্টোন পড়ে, মানে হচ্ছে এটা তোমাকে স্টোর করতে হবে, এনশিওর করতে হবে। মানে রাইট নাও তো অল 1 একটা মাত্র আছে যেটাতে গ্রেটার দেন 1, সো তুমি ওই অল 1 এর কাউন্টটা দেখো, অল 1 কয়টা আছে সেটা দেখে তুমি তোমারটাকে ওই অনুযায়ী 1 বা 0 তে পাঠাও। তাইলে হইতেছে যেন এনশিওর করো যে আদার প্লেয়ার যেন অড নাম্বার 1 ওয়ালা স্টেট পায়, তাইলেই হইতেছে তোমার জন্য উইনিং। কারণ কি, কারণ সে তো এখন তো সবগুলা অড নাম্বার অফ 1 আছে, সো হইতেছে তুমি মুভ দিবা, সে মুভ দিবে, তুমি মুভ দিবা, সে মুভ দিবে, লাস্ট মুভটা গিয়ে তাকেই দিতে হবে, সো সে হারবে। সো এবং সেম লজিক গোস ফর হচ্ছে মানে কেন হইতেছে ইয়ার ক্ষেত্রে সেম হবে, যে ইনিশিয়ালি যদি সব জিরো থাকে তাইলে কি হবে, তুমি একটা ফার্স্ট প্লেয়ার একটা মুভ দিবে যেটাতে যে মুভি দেখ না কেন এটা নন জিরো হয়ে যাবে, সো পুরো কন্ট্রোল সেকেন্ড প্লেয়ারের হাতে, সে এক্স্যাক্টলি সেম কাজটা করবে। সেম কাজটা কি, যে খেলতে 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 ওই পর্যন্ত ওয়েট করবে যখন অনলি এ সিঙ্গেল পাইল উইথ গ্রেটার দেন 1 স্টোন আছে, তখন গিয়ে ওই কাহিনীটা করবে যাতে নন জিরো অড নাম্বার অফ 1 ওয়ালা পাইল থাকে, তাইলে হইতেছে আদার প্লেয়ার হেরে যাবে। সো মিজার্নিমে কেন উইনিং স্ট্র্যাটেজিটা এরকম হয় সেটা আমাদের ক্লিয়ার কিনা বললো। কেন শুধুমাত্র সব 1 থাকা অবস্থায় আমাদের খালি অড ইভেন চেক করতে হয়, সেই ক্ষেত্রে একটা ব্যতিক্রমী স্টেট, বাট আদারওয়াইজ যদি অ্যাটলিস্ট একটা পাইলও থাকে যেটাতে 1 এর চেয়ে বেশি স্টোন আছে, তাহলে কিন্তু আমাদের নর্মাল নিম গেমে যে স্ট্র্যাটেজি বা নর্মাল নিম গেমে যে লজিক, যে জর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে ফার্স্ট প্লেয়ার জিতে, জর ভ্যালু শুধু 0 হইলে সেকেন্ড প্লেয়ার জিতে, এই লজিক। এইটা সবার কাছে ক্লিয়ার কিনা, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলো। সবাই বুঝছি, কেউ একটু ইয়েস বললে ভালো হয়, শুনতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি। পরেরটা কোনটা? মানে সিঙ্গেল ফাইলটাই পড়তেছে, এটা আমি ক্লিয়ার না, মানে একটাই যে করবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে 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 ব্যাপারটা হইতেছে এটা, যে তুই মাথায় রাখো যে আমি একটা মাত্র পাইলেই মুভ দিতে পারি, মানে একটা ইউজার তো একটা প্লেয়ার তো একটাই পাইলে মুভ দিতে পারে, ওকে। এখন যখনই তুমি কিন্তু নন জিরো প্লেয়ার, রাইট? তুমি নন জিরো প্লেয়ার মানে নন জিরো জ্বরের প্লেয়ার আর কি, যেটাই হোক তুমি নন জিরো জ্বরের প্লেয়ার, সেটা তুমি ফার্স্ট প্লেয়ার হও সেকেন্ড প্লেয়ার হও, সেটা ডিপেন্ড করবে ইনিশিয়াল সেটিং এর উপরে, বাট তুমি নন জিরো প্লেয়ার, এটা মাথায় রাখো। তুমি যদি নন জিরো প্লেয়ার হও, এরকম ভাবে যেহেতু পাইল গুলাতে একটা পাইলে এট এ টাইম মুভ হয়, সো এরকম একটা সিনারিও তো অবশ্যই আসবে
যখন হচ্ছে সবগুলা পাইলেই হয় 0 বা 1, একটা মাত্র পাইল বাকি আছে যেটাতে 1 এর চেয়ে বেশি, এরকম একটা সিনারিও তো আসবেই, অবশ্যই আসবে। প্রশ্ন হচ্ছে সেটা কোন প্লেয়ারের কাছে আসবে, সেটা কি নন জিরো প্লেয়ারের কাছে আসবে না জিরো প্লেয়ারের কাছে আসবে, এই জিনিসটা তুমি চিন্তা করো। এরকম সিনারিও যদি কখনো আসে, এটা অবশ্যই নন জিরো প্লেয়ারের কাছে আসবে, এটা কখনো জিরো প্লেয়ারের কাছে আসা পসিবল না। কেন আসা পসিবল না? কারণ ধরো যে এরকম সিনারিও যদি হয় 1 1 1, অনেকগুলা জিরো, এরকম জিরো অনেকগুলা জিরো আছে, একটা মাত্র 2 আছে, একটা মাত্র 2 থাকার কারণেও কিন্তু ওই যে হায়ার বিটটা যেটা আছে ওই বিটটার কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, হ্যাঁ ওইটা কিন্তু কারো দ্বারা ক্যান্সেল আউট হচ্ছে না। সো ওই বিটটার কিন্তু কখনো, মানে তুমি হয়তো এখানে আরেকটা 1 অ্যাড করে 0 নাম্বার বিটটাকে ক্যান্সেল আউট করতে পারবে, কিন্তু ওই যে 1 নাম্বার বিটটাকে কেমনে ক্যান্সেল আউট করবে, ওটা তো কখনো ক্যান্সেল আউট হবে না, তাই না? সো এইরকম সিনারিও কিন্তু অলওয়েজই, যেহেতু তুমি যেহেতু এতক্ষণ ধরে উইনিং স্ট্র্যাটেজিটা নরমাল নিম গেমের মতো করেই খেলছো, যে তুমি আদার প্লেয়ারকে অলওয়েজ 0 স্টেটে পাঠাও, সে আবার বাধ্য হয়ে হেল্পলেসলি তোমাকে 1 স্টেটে পাঠিয়ে দেয়। সো অবভিয়াসলি এরকম স্টেট যখনই আসবে, যে যখনই আসুক না কেন, এটা 2 হইতে পারে, এটা 3 হইতে পারে, 4 হইতে পারে, গ্রেটার দেন 1 যে কোনো ভ্যালু হোক না কেন, এই স্টেটটা কিন্তু নন জিরো প্লেয়ারের কাছে আসবে। এবং যখনই নন জিরো প্লেয়ারের কাছে আসবে, সে খুব টেকনিক্যালি এই কাজটা যেটা করবে, যে সে দেখবে টিল নাও কয়টা 1 আছে, টিল নাও যদি 5টা 1 থাকে, তাহলে সে এখানে 0 বানাই দিবে, কারণ সে চায় যে আদার প্লেয়ার যেন অড নাম্বার অফ 1 এ গিয়ে পড়ে। আর এখানে যদি 4টা 1 থাকতো, তাহলে 3টাকে একটা 1 বানাই দিত, যাতে আদার প্লেয়ার 5টা 1 এ গিয়ে পড়ে। তুমি কি লজিকটা ধরতে পারছো এখন? মানে কি বলতে চাইছি, অনলি এ সিঙ্গেল পাইল কেন অবশ্যই আসবে উইথ গ্রেটার দেন 1 এবং সেটা কেন নন জিরো প্লেয়ারের কাছে আসবে? ভাই মানে এটাই কনফিউজ যে নন জিরো প্লেয়ারের কাছেই কেনে আসবে আর কি, এই জায়গাটাই। নন জিরো প্লেয়ারের কাছে কেন আসবে সেটাই বলতেছি। দেখো তুমি, যে এমন একটা স্টেট যদি হয় যে স্টেটটাতে, আচ্ছা এইটাকে আগে শিওর যে এমন একটা স্টেট অলওয়েজ আসবে, সেটা যে প্লেয়ারের কাছে হোক না কেন, যখন জাস্ট একটা সিঙ্গেল পাইল আছে যেটাতে গ্রেটার দেন 1 স্টোন, এটা তো আসবে, এটা তো অবভিয়াস, কারণ তুমি তো একটা পাইল থেকে রিমুভ করো এট আ টাইম, তুমি তো একই সাথে দুইটা পাইলকে 1 এ পাঠিয়ে দিতে পারবে না, তাই না? সো তো একটা পাইল থেকে যেহেতু অলওয়েজ রিমুভ করো প্রতিটা প্লেয়ার, সো অলওয়েজ অবভিয়াসলি এরকম একটা স্টেট আসবেই। এবং সেই স্টেটটা 0 প্লেয়ারের কাছে আসতে হলে কি হইতে হবে? ওই স্টেটের জর ভ্যালু 0 হইতে হবে না, রাইট? ওই স্টেটের জর ভ্যালুটা কি 0 হওয়া পসিবল কখনো? যদি জাস্ট একটা মাত্র 2 থাকে, হয় 2টা 2 থাকতে হবে, নাইলে 3টা 2, মানে বেশি সংখ্যক থাকতে হবে, এলিমেন্ট থাকতে হবে যাদের ভ্যালু গ্রেটার দেন 1। একটা মাত্র এলিমেন্ট যদি থাকে ভাই বুঝছি। যেটা গ্রেটার দেন 1, মানে এই স্টেটটা কখনো 0 প্লেয়ার পাবে না, এই অনলি এ সিঙ্গেল পাইল উইথ গ্রেটার দেন 1 স্টোন। সো এই প্লেয়ারটা, এটা যেহেতু কখনো 0 প্লেয়ার পাবে না, নন জিরো প্লেয়ার পাবে, তার হাতে পুরা কন্ট্রোল, সে এই জিনিসটা বুঝে ইচ্ছা মতো জাস্ট ওই জিনিসটা সুইচ করে দিবে। এবং এই কারণে আমরা বলতেছি যে পুরা কন্ডিশনটাই চলে আসে, জাস্ট হচ্ছে যে যদি অল 1 হয় তাহলে স্পেশাল কেস, আদারওয়াইজ জাস্ট নরমাল নেম, এটাই। এক্সিলেন্ট। সো আমি আশা করতেছি মিজান নিয়মটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা চলে যাচ্ছি স্টেয়ার কেস নিমে। স্টেয়ার কেস নিমটা কি জিনিস সেটা খুবই ইন্টারেস্টিং। স্টেয়ার কেস নিমটা আমরা শুধু যে পাইলের মধ্যে দেখি তা না, এটার আমরা একটা খুব ইন্টারেস্টিং ট্রি ভার্সনও আছে, বাট ওটা আসলে নরমাল নিমের মতোই আর কি। সেই আগে নরমাল ভার্সনটা বলি। নরমাল ভার্সন হচ্ছে, এবার আমরা প্রতিটা পাইলকে একটা করে নাম্বারিং করব। সো নাম্বারিং কি রকম, যে আমরা বলবো পাইল 1, পাইল 2, পাইল 3, পাইল 4, এবং এবার তারপর আমরা এগুলাকে নরমাল ভ্যালু গুলা দিচ্ছি আগের মতো। সো ভ্যালু গুলা কি ছিল? 5 8 3 2। সো ওকে, সো আমরা 5 8 3 2 এই হইতেছে আমাদের ভ্যালু গুলা। আগের বার আমাদের শর্ত কি ছিল? আগের বার আমাদের শর্ত ছিল যে তুমি যে কোনো একটা পাইলের থেকে কিছু স্টোন নাও, নিয়ে জাস্ট ফেলে দাও, এগুলা কোনো কিছু করো না আর কি, এগুলার কোনো কাজকর্মে লাগাও না। স্টেয়ার কেস নিয়মের ব্যাপারটা হচ্ছে, নামটাই স্টেয়ার কেস মানে সিঁড়ি, ঠিক আছে? ও আচ্ছা, একটা জিনিস বলে রাখি, স্টেয়ার কেস নিয়মের জন্য খুব সুন্দর ইউজফুল এডিটোরিয়াল হচ্ছে এটা, সাফায়েত ভাইয়ের লেখা কোড ফোর্সেসে। আমি নিজেও যখন শিখছিলাম তখন আমি এটা থেকেই শিখছিলাম। আমি অ্যাকচুয়ালি এখান থেকে শিখি নাই, আমি অ্যাকচুয়ালি এই প্রবলেমটা করতে গিয়ে শিখছিলাম, মুভ দ্য কয়েন্স, যে প্রবলেমটা এখানে রেফার করে দেওয়া আছে, এবং খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর একটা ব্লগ। আমার মনে হয় যে যদি কারো কোনো কনফিউশন থাকে এই ব্লগটা পড়েও নিজেরাও বুঝতে পারবা। আর এর বাইরে লাইটরোজেতেও একটা ভালো প্রবলেম আছে। আর স্টেয়ারকেস নিমটার সাথে আমি নিজে প্রথম পরিচিত হয়েছিলাম হচ্ছে এমবিএসটিউ তে একটা কন্টেস্ট করতে গিয়ে। এমবিএসটিউ তে 2000, তোমার শোভন ভাই ভালো বলতে পারবে, শোভন ভাই তখন এমবিএসটিউ তে ছিল। এমবিএসটিউ হচ্ছে ইয়া করছিল, কন্টেস্টটা করছিল কবে জানি 2018 সালে মনে হয় প্রবাবলি, বা
17 হইতে পারে, রাইট। যাই হোক, ওইখানে ওই একটা প্রবলেম আসছিল স্টেয়ারকেস নিমের, ওইটাও আর কি তখন আমি প্রথমে জিনিসটা শিখছিলাম। যাই হোক, যদিও কন্টেস্ট আমি পারি নাই, বাট হচ্ছে পরে এসে শিখছিলাম আর কি। আর পরে এই প্রবলেমটা দেখলাম, মুভ দ্য কয়েন্স বা ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, সো স্টেয়ারকেস নিমের কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমরা নরমালি লজিকটা থাকে এটা যে আমরা যে কোনো একটা পাইলের থেকে জিনিসপাতি নিয়ে জাস্ট ফেলে দেই। কোথায় ফেলি আমরা চোখেও দেখি না আর কি, জাস্ট ফেলে দেই। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে পাইলগুলাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট না করে, এতক্ষণ আমাদের প্রবলেম পাইলগুলো খুব ইন্ডিপেন্ডেন্ট ছিল, তুমি যে কোনো একটা পাইলে মুভ দিবা জাস্ট, এরকম ছিল ব্যাপারটা। বাট এবারে প্রবলেমটা হচ্ছে একটু ডিফারেন্ট, পাইলগুলো এবার ডিপেন্ডেন্ট। পাইলগুলো ডিপেন্ডেন্ট কিরকম, তুমি একটা পাইল থেকে লজিকটা হচ্ছে এটা যে তুমি যে পাইলের থেকে ইয়া নিবা, তুমি যদি আইথ পাইল থেকে স্টোন রিমুভ করো, তাহলে তুমি আইথ পাইল থেকে পিক করবা এক্সট্রা স্টোন নিয়ে সেগুলাকে I-1 পাইলে রেখে আসবা। এটাই হইতেছে লজিক। তো তুমি P4 থেকে যে কয়টা স্টোনই নাও না কেন, তুমি নর্মাল নিমে সেগুলাকে জাস্ট ফালাই দিতা, বাট স্টেয়ারকেস নিমে তুমি সেগুলাকে P3 তে নিয়ে রাখবা। সো তুমি যদি এখান থেকে একটা স্টোন নাও, সেটাকে তুমি এবার নিয়ে P3 তে রাখলে P3 তে এবার 4টে স্টোন হয়ে যাবে। সো অবভিয়াস কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া যে তাহলে গেম শেষ কখন? গেম শেষ হচ্ছে সিম্পলি যখন সবগুলো স্টোন 1 নাম্বার পাইলে চলে আসে। 1 নাম্বার পাইলটা যেহেতু ডেড এন্ড, এখানে যেহেতু আসার পরে আর কোনো কিছু মুভ করা যায় না। এটাও আবার প্রবলেমে মাঝে মাঝে ডিফারেন্ট হয়, প্রবলেমে মাঝে মাঝে আবার একটা 0 নাম্বার পাইল রাখে। 0 নাম্বার পাইল হচ্ছে যেটার মধ্যে মানে ইয়া রাখে আর কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি আসবো যে 0 নাম্বার পাইল রাখলে কিন্তু পুরো গেম চেঞ্জ হয়ে যাবে। বাট সেটা আমি আসতেছি একটু পরে, যে 0 নাম্বার পাইলে যদি একটা থাকে সেটা সিনারিওটা কি হবে। বাট মানে প্রবলেম স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে, যে তোমাকে যদি বলে যে 1 নাম্বার পাইলে আসলে সবগুলো শেষ হয়ে যাবে, তাইলে হইতেছে গেল, ওইটাই গেল। আর তোমাকে যদি বলে যে না, ব্যাপারটা হচ্ছে যে 1 নাম্বার পাইল থেকে মুভ করা যায়, মানে 1 নাম্বার পাইল থেকে তুমি তারপর ফালাই দাও, মানে ওইটা অ্যাকচুয়ালি ডিসকার্ডেড, মানে একটা 0 নাম্বার পাইলের ব্যাপার বলছে তোমাকে। এটা ডাস্টবিনের ব্যাপার বলছে, যে ডাস্টবিনে জিনিসপাতিগুলো সব ফেলে দাও তুমি, এরকম একটা ব্যাপার আছে। তাইলে একটু তাহলে কিন্তু সলিউশন চেঞ্জ হবে বা ইয়া চেঞ্জ হবে, বাট সেটা আমি এক্সপ্লেইন করতেছি একটু পরে। সো টেকনিক্যালি ব্যাপারটা তুমি চিন্তা করো যে এই স্টেয়ারকেস নিয়ে আসলে জিনিসটা কি হইতেছে। জিনিসটা যেটা হচ্ছে যে তুমি অলওয়েজই I-তম পাইলের থেকে জিনিসপাতিকে সরাইয়া I-1তম পাইলে রাখতে পারো, এটাই হইতেছে লজিক। সো আমি যদি এমন একটা ব্যাপার তোমাকে বলি যে স্টেয়ারকেস নিমের যে সলিউশন বলো বা উইনিং স্ট্র্যাটেজি বলো, সেই সলিউশনটা যদি তোমাকে বলি, সেই সলিউশনটা হয়তো অনেকে জানো যে স্টেয়ারকেস নিমে যেটা করা লাগে, যেগুলা অড নাম্বার ইয়াতে আছে, অড নাম্বারে আছে, মানে ধরো যে আমার প্রবলেম স্টেটমেন্টটা ধরো হচ্ছে যে শুধুমাত্র পাইল নাম্বার অফ 1, পাইল নাম্বার 1 এ এনে সবগুলোকে রাখলেই খেলা শেষ, এটাই হচ্ছে আমার লজিক। পাইল 0 এর কোনো এক্সিস্টেন্স নাই, ঠিক আছে, ডাস্টবিন নাই কোনো, পাইল 1 এনে সবগুলোকে রাখলেই আমার খেলা শেষ। তাইলে আমরা বলি যে স্টেয়ারকেস নিমের সলিউশনটা হচ্ছে তুমি P2 আর P4 কে P2 আর P4 রাইট, দাঁড়াও, P2 কে তুমি আনতে পারো, এটা একটা মুভ দিতে পারো। P3, হ্যাঁ, তুমি হইতেছে যেগুলা হইতেছে অড স্টেটে আছে, অড স্টেটে আছে মানে হচ্ছে তুমি P1 কে দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ সরি, হ্যাঁ, অড মানে হচ্ছে যে ইন টার্মস অফ ডিফারেন্স ফ্রম দ্য ডাস্টবিন, ইন টার্মস অফ ডিফারেন্স ফ্রম দ্য ডাস্টবিন, মানে এই ক্ষেত্রে তো তোমার ডাস্টবিন হচ্ছে P1, মানে তুমি P1 এ এসে সবগুলাকে রাখো, ঠিক আছে। সো এইটাকে তো আর এখান থেকে মুভ দেওয়ার কিছু নাই, এখানে 5টে স্টোন আছে, এগুলাকে তো আর কোথাও মুভ করতে পারবে না, রাইট। P3 এর ব্যাপারেও আমরা বলি এটা, যে তুমি চিন্তা করো কোন একটা প্লেয়ার যদি P3 থেকে কিছু স্টোনকে সরাইয়া P2 তে নেয়, সেই স্টোন গুলাকে আবার তুমি সরাইয়া কিন্তু P1 এ নিয়ে যেতে পারো, মানে আদার প্লেয়ার। সো মানে ব্যাপারটা একটা এরকম যে আমাদের ব্যাপারটা হচ্ছে একটা এরকম যে যেগুলা ইভেন নাম্বার অফ স্টেটে আছে, ইভেন পাইলে আছে। ইভেন পাইল কেন বলতেছি, কারণ এটা ডিস্টেন্সের রেসপেক্ট আর কি, যে এটা তো 0 ডিস্টেন্স, এটা 1 ডিস্টেন্স, এটা 2 ডিস্টেন্স, এটা 3 ডিস্টেন্স। যেসব ইভেন ডিস্টেন্সে যেসব পাইল আছে, হ্যাঁ, সেগুলা থেকে তুমি যদি কোনো স্টোন মুভ করো, মানে এই যে ধরো P3 থেকে তুমি যদি কোনো স্টোন মুভ করে P2 তে আনো, আদার প্লেয়ার যে আছে সে আবার কিন্তু এই P2 থেকে জিনিসপাতিকে P1 এ নিয়ে আসতে পারে। P1 এ নিয়ে আসা মানে এটা, মানে তুমি ঠিক যতটা আনবা, তুমি যদি 3টা মুভ করাও, আমি ঠিক 3টাকেই মুভ করাবো P2 থেকে P1 এ। তুমি P3 থেকে P2 তে 3টা আনলে, আমি P2 থেকে P1 এ 3টে আনবো। সো ইটস কাইন্ড অফ লাইক যে তোমার স্টেটটাকে বা তোমার মুভটাকে আমি ক্যান্সেল আউট করে দিতেছি ইন টার্মস যে এভাবে করে, যে আমরা বলতেছি এই প্রবলেমটাতে যেগুলা আমার ইভেন পাইল আছে সেগুলা আমার কখনো কনসিডার করা লাগবে না, অর্থাৎ আমার এই প্রবলেমের আনসার হবে জাস্ট সিম্পলি
8 XOR 2 এর ভ্যালু যেটা সেটা 8 XOR 2 এর ভ্যালু কেন, কারণ 8 আর 2 হচ্ছে অড পাইল, মানে অড পাইল মানে অড ডিস্টেন্সে থাকা পাইল। এটাই হইতেছে আমাদের ক্লেম হচ্ছে যেগুলো ইভেন ডিস্টেন্স আছে তাদেরকে আমার কখনো কনসিডার করা লাগবে না, তাদের উপর আমি কি মুভ দিতেছি এটা আমার কোনোদিনও কনসিডার করা লাগবে না। এবং বা ওদের মধ্যে কয়টা স্টোন আছে, তাদের কয়টা স্টোন অ্যাকচুয়ালি আছে তাদের, সেটা আমার কখনো কনসিডার করা লাগবে না। এবং সেটা লজিকটা খুবই সিম্পল, এটা যে আমরা এই স্টেয়ারকেস নিমের প্রবলেমটাকে আমরা অরিজিনাল নিমে কনভার্ট করতে পারি কিভাবে করে, যে আমরা এইভাবে করে কনভার্ট করতে পারি যে যে কোনো প্লেয়ার যদি কখনো একটা ইভেন পাইলে মুভ দেয়, ইভেন ডিস্টেন্স ওয়ালা পাইলে মুভ দেয়, আমরা অলওয়েজই সেটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি, সেটাকে আবার আরেকটা ইভেন পাইলে নিয়ে এসে। এটাই হইতেছে আমাদের লজিক। সো তুমি টেকনিক্যালি যদি ইভেন কোনো পাইলে মুভ দাও, আমরা বলবো যে আমি সেটা আমার আসলে কখনো ম্যাটার করে না, কারণ আমি ইমিডিয়েট পরের আমার উইনিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ইমিডিয়েট পরের মুভে সেটাকে আবার একটা ইভেন্ট পাইলে মুভ সরাই দিব। সো এই কারণে আমরা বলি যে আমরা যদি জাস্ট নরমাল এই যে ইয়াগুলা আছে কি বলে ইভেন্ট পাইল থেকে মানে মুভ দেওয়াটা, ইভেন্ট পাইল থেকে অড পাইলে মুভ দেওয়াটাকে আমরা অলওয়েজ ইগনোর করতে পারি। এটা আসলে কাইন্ড অফ অলওয়েজ মানে ক্যান্সেলেবল, বা এটা থাকা বা না থাকার মতো। এবং এই লজিকেই আমরা বলি যে আমরা শুধুমাত্র সেই সব পাইলগুলো কনসিডার করবো যেগুলো অ্যাকচুয়ালি অড পাইল মানে হচ্ছে এই যে যেমন এটাতে 8টা আছে, এটাতে 2টা আছে। সো এইগুলা থেকে একটা অড পাইল থেকে যখন আমি ইভেন্ট পাইলে মুভ দিব, হ্যাঁ এইটার অবশ্যই ম্যাটার করে। এটা কেন ম্যাটার করে, এটা জাস্ট লাইক নরমাল যে আমাদের 8টা থেকে 8টা আছে, আমি 3টাকে এখানে সরাইলাম, 2টাকে এখানে সরাইলাম, এগুলো ম্যাটার করে। কারণ আমাদের আলটিমেটলি তো আমাদেরকে একটা এরকম একটা জিরো স্টেটে এনে রাখতে হবে, মানে আমাদের আলটিমেট ডাস্টবিন যেটা সেটা তো একটা ইভেন্ট পাইল, মানে জিরো, এটাকে যেহেতু আমি জিরো মার্কিং করছি। সো বেসিক্যালি লজিক এটাই, মানে কেন তোমরা মানে লজিকটা কি ধরতে পারছো আমি যেটা বলতে চাইছি, যে হচ্ছে যে যেহেতু আমার ইভেন্ট পাইল থেকে অড পাইলে মুভ করাটা আসলে কোনো ম্যাটার করে না মিন্স হচ্ছে যে এই মুভটাকে আমি ইমিডিয়েটলি সাথে সাথে ক্যান্সেল আউট করে দিতে পারি আমার ইমিডিয়েট পরের মুভে। সো তোমারও একটা মুভ নষ্ট হচ্ছে, আমারও একটা মুভ নষ্ট হচ্ছে, বাট ইন দ্য এন্ড উই আর ইকুয়াল। সো আমরা ইভেন্ট পাইল গুলাতে কয়টা এলিমেন্ট আছে এটা আমরা ইগনোর করতে পারি, এবং এগুলো আমার কখনো ম্যাটারই করবে না। বাট অড পাইল যেগুলো আছে, অড পাইল মানে হচ্ছে এই যে যারা অড ডিস্টেন্স আছে ফ্রম দ্য ডাস্টবিন, ফ্রম দ্য এন্ডিং পাইল যেটাই বলো, তাহলে সেগুলার মধ্যে কয়টা আছে সেটা ম্যাটার করে। কারণ এই যে 8টা থেকে যখন আমি 5টাতে আনবো সেটা অবশ্যই ম্যাটার করে। বা সিমিলার লজিকে 2টা থেকে যখন আমি এই 2টা থেকে এই P3 তে যখন আমি মুভ দিলাম, এটাকে আমি আবার এখান থেকে P2 তে মুভ দিতে পারি, সেম লজিকে সেম ভাবে আমি সরাইতেই পারি, বাট এনিওয়ে বাট হচ্ছে এই মুভটা কিন্তু ম্যাটার করে, কারণ এদেরকে আমার আলটিমেটলি যখন আমি এখানে আনবো, মানে এটা এই এদের ডিসটেন্সটা অড, সো এটাকে আর ক্যান্সেল আউট করে দেওয়া যাবে না, যে একটা ইয়া থেকে যাবে, এটা একটা ইফেক্ট থেকে যাবে, লাস্ট মুভটার মানে 1 এর থেকে লাস্ট মুভটার ইফেক্ট থেকে যাবে। বা তুমি ব্যাপারটাকে এভাবে করেও বলতে পারো, মানে লজিকটা এভাবে করে আনা যেতে পারে যে তুমি যদি সবকিছুকে 1 স্টেটে আনো, তারপরে হয়তো সবগুলাকে 5 এ মুভ করলা, সেটার ইম্প্যাক্টটা কিরকম সেভাবে করে চিন্তা করতে পারো জিনিসটাকে। সো মানে যেগুলা ইয়াতে আছে অড যেগুলাতে আছে সেগুলাকে সবগুলাতে ডাইরেক্টলি তুমি হইতেছে মানে এভাবে করে চিন্তা করা যেতে পারে। মানে আমার কাছে যেটা মনে হয় যে প্রবলেম সলিউশনটা, যে তুমি এভাবে করে চিন্তা করতে পারো যে তোমার 2টা আলাদা ডাস্টবিন আছে, একটা হচ্ছে অড ডাস্টবিন, একটা হচ্ছে একটা ইভেন্ট ডাস্টবিন, একটা অড ডাস্টবিন। অড ডাস্টবিন যেটা সেটা অবশ্যই সেটা ম্যাটার করে, কারণ অড ডাস্টবিন থেকে তোমার লাস্টে একটা মুভ দিয়ে তোমাকে ইভেন্ট ডাস্টবিনে সরাই নিতে হবে। সো ওইখানে যা যা আছে সেটা ম্যাটার করে। এখন অড ডাস্টবিনে জিনিসপাতি আনতে গেলে, মানে ইভেন্ট ডাস্টবিনে শুধু ইভেন্ট জিনিসপাতিকে তুমি এনে রাখো, অড ডাস্টবিনে তুমি ইনিশিয়ালি শুধু অড পাইলে জিনিসপাতিকে এনে রাখো, এভাবে করে চিন্তা করতে পারো। এখন ইভেন্ট ডাস্টবিনে ইভেন্ট পাইলে জিনিসপাতি আনাটা আমরা বলছি ম্যাটার করে না, কারণ ওইটা আলটিমেটলি ক্যান্সেলেবল, তুমি যে মুভ দিবা আমি তার উল্টা মুভ দিব, দ্যাটস ট্রু। এখন অড ডাস্টবিনের ব্যাপারটা সিমিলার লজিক, যে তুমি হইতেছে যে কোনো কিছুকে একটা আনবা, কিন্তু আলটিমেটলি অড পাইলের টোটাল যতগুলো এসে লাস্টে থাকবে, অড পাইলে টোটাল যতগুলো এসে লাস্টে থাকবে সেগুলোকে কিন্তু তুমি একটা মুভ দিয়ে ইভেন্ট পাইলে সরাবা। সো অড পাইলে লাস্টে কি আছে এটা কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, সো অড পাইলে তুমি কি রকম ভাবে রাখতেছো ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ লাস্টে একটা মুভ বাকি রয়ে গেছে অড ডাস্টবিন থেকে ইভেন্ট ডাস্টবিনে সরানো, এইটাই সবকিছুকে চেঞ্জ করে দিছে, আর কিচ্ছু না। কিন্তু নাহলে কিন্তু আমি সিমিলার লজিকে বলতে পারতাম যে অডগুলাও ক্যান্সেলেবল, তুমি যেভাবে সরাবা আমি সেভাবে সরাবো, খুবই ফাইন। কিন্তু ওই যে লাস্টে একটা মুভ যে থেকে যাচ্ছে অড ডাস্টবিন থেকে ইভেন্ট ডাস্টবিনে সরানো, এই কারণেই অড ডাস্টবিনে জিনিসপাতি কি অবস্থায় আছে, অড ডাস্টবিনে আনার ভ্যালুটা কেমন,
এইটা ম্যাটার করতেছে। সো প্রবলেমটাকে কাইন্ড অফ এভাবে মডেল করে ফেলা যাচ্ছে যে তুমি কাইন্ড অফ ওভাবে করে বলতে পারো যে আমি নর্মাল নিমে যেভাবে বলতাম একটা পাইল থেকে এলিমেন্ট নিব এবং জাস্ট ছুঁড়ে ফেলাই দিব, আমি অন্য কোনো পাইলে সরাচ্ছি না। তুমি ওভাবেই চিন্তা করতে পারো যে আমি জাস্ট ছুঁড়ে অড ডাস্টবিনে ফেলাই দিচ্ছি, অড পাইলের গুলাকে অড ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দিচ্ছি। বাট ওইটাই আমার আলটিমেট উইনিংটা মিন করতেছে আলটিমেটলি, কারণ অড ডাস্টবিন থেকে ইভেন্ট ডাস্টবিনের লাস্ট একটা মুভ আছে। বাট ইভেন্ট ডাস্টবিনের গুলা কেন মেন্টার করতেছে না, কারণ ওই মুভটা নাই আসলে। সো এটা জাস্ট ক্যান্সেলেবল, তো ক্যান্সেলেবল, ওইটার কোনো আলাদা ইয়া নাই। এই যে জিনিসটা বললাম কেন জাস্ট অড পাইল গুলার স্টোনের কাউন্টটাকে আমরা দর করতেছি, এটা কি সবার কাছে ক্লিয়ার? কেন ইভেন্ট পাইল গুলাকে আমরা ইগনোর করে যাচ্ছি কমপ্লিটলি? এনিওয়ান একটু ওকে বা কিছু একটা বললো ভালো হয়। আচ্ছা, এক্সিলেন্ট। এবং ওই যে লাস্টে যেটা বলছিলাম যে যদি তোমার বাই এনি চান্স এখানে আরেকটা স্পেসিফাইড ডাস্টবিন থাকতো, যদি বলতো যে তোমার একটা জিরো পাইল আছে যেটাতে ইনিশিয়াল মানে হয়তো বলছে তুমি বাইরে আবার একটা ফালাই দাও, তাহলে কিন্তু পুরো প্রবলেম চেঞ্জ হয়ে যেত। এটা আশা করি সবাই বুঝতে পারছো। কারণ তখন যেটা মিন করতো যে এখানে আরেকটা জিরো সাইজের পাইল আছে ইনিশিয়ালি, যেটার নাম আমরা দিছি P0, এবং তখন কিন্তু ডাস্টবিন থেকে সবার ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? তখন এটা হয়ে গেছে 0, সরি এটা হয়ে গেছে 1, এটা হইছে 2, এটা হইছে 3, আর সবার সরি 5 মানে সলিউশনই পুরো চেঞ্জ। মানে কারণ এই দুইটা হইতেছে তখন আমাদের অড ইয়া, মানে কারণ লাস্টে তুমি আবার আরেকটা মানে এখন একটা মুভ আসছে, রাইট? সো ওই জিনিসটা খুব কেয়ারফুলি বুঝতে হয় স্টারকেস নিমের প্রবলেমে, যে তোমার কি লাস্টে আরেকটা মুভ আছে নাকি নাই, এরকম একটা ব্যাপার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে এই যে হ্যাকারিংকে এই যে প্রবলেমটা মুভ দ্য কয়েন্স, যে এই প্রবলেমটা ট্রি এর ক্ষেত্রেও করা যায়। ট্রি এর ক্ষেত্রে করা যায় কি রকম, এই প্রবলেমটা একটু তোমাকে বলি। যে ব্যাপারটা হইতেছে যে তোমাকে প্রবলেমটা বলা হয়েছে যে একটা ট্রি দেওয়া আছে, প্রতিটা নোডে একটা কিছু করে করে এলিমেন্ট আছে, এবং রুটে কিছু নাই, রুটটা ফাঁকা। তুমি যেটা করবা প্রত্যেক স্টেপে তোমার এই কারেন্ট ইয়ার থেকে একটা করে এলিমেন্ট তোমার প্যারেন্টে পাঠাইতে পারবা, মানে কারেন্ট নোডের থেকে যত ইচ্ছা তুলে নিয়ে তোমার প্যারেন্টে পাঠাইতে পারবা। এক্স্যাক্টলি কিন্তু স্টারকেস নিমের মতোই, বাট এটার জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ওখানে ছিল একটা লাইনে i থেকে i-1, আর এখানে নোড থেকে তার প্যারেন্টে যত ইচ্ছা তুমি নোড থেকে তার প্যারেন্টে বাড়াইতে পারো। এবং এটার সলিউশন এক্স্যাক্টলি সিমিলার কেন, তুমি দেখবা যে কোন কোন নোড আছে যারা রুটের থেকে অড ডিস্টেন্সে, অড নাম্বার অফ মুভে আছে। মানে যেমন ধরো এই নোডটা অড মুভে আছে, এটা কিন্তু আবার ইভেন মুভে, তো এটা বাদ, এটা আবার অড মুভে আছে। তুমি শুধুমাত্র সেই সব নোডকে কনসিডার করবা যারা রুটের থেকে অড ডিস্টেন্সে আছে, তাদের জন নিয়ে ফেলবা, তাইলেই হবে। সো এক্স্যাক্টলি সিমিলার লজিক। কারণ হচ্ছে যে তুমি যদি ইভেন নোডের থেকে কোনো মুভ দাও, সেটা ইজিলি ক্যান্সেলেবল, সেটা আবার এখানে যেতে যেতে বাদ হয়ে যাচ্ছে। এইটাই লজিক। সো আশা করি সবার কাছে ক্লিয়ার। আমার মোটামুটি আজকের পড়ানোর টপিকের মধ্যে এইগুলাই। আমাদের এই ক্লাসের কন্টেস্টও হবে শুধুমাত্র নিমের উপরে, আমরা নিমের বাইরে কিছু যাব না। বাট ওই যে নিমে কনভার্ট করা যায় এমন যে কোনো গেম কিন্তু আসতে পারে। হ্যাঁ, যেহেতু এই ডোমেইনটা অনেক বেশি, নিমে অনেক প্রবলেমকে কনভার্ট করা যায়, এই কারণে আমি পার্টিকুলারলি আজকে শুধু নিমটাই কভার করতেছি। সো এই কন্টেস্টটা হয়তো একটু মানে আমরা দেখবো যে কন্টেস্টে আমরা অনেক ইন্টারেস্টিং পাইতে পারি হয়তো বা। সো ওভারঅল নিমের যদি এনিথিং যে কেন আমরা নিম গেমের সলিউশনটা জোর দিয়ে পাইতেছি, অ্যাকচুয়ালি উইনিং স্ট্র্যাটেজিটা কিরকম হয় একটা প্লেয়ারের, তোমাদেরকে যদি আমি একটা ইন্টারেক্টিভ গেম সলভ করতে বলি যে তুমি বলো যে ফার্স্ট প্লেয়ারের মুভটা অলওয়েজ কেমন হওয়া উচিত, সেটা আশা করি তোমরা পারবা। ফাইনাইট এডিশন কেমনে অরিজিনাল নিম গেমকে কোনোভাবে ইফেক্ট করতেছে না, সেটাও আশা করি সবার কাছে ক্লিয়ার। কেন আমরা গ্রান্ডি দিয়ে চিন্তা করতেছি জিনিসটা, যখন অ্যাকচুয়াল নিম না হয়ে একটু স্লাইটলি মডিফাইড লজিক, ওই যে 3টা নিতে পারবা 5টা নিতে পারবা এরকম লজিক যখন আছে, তখন কেন আমরা মেক্স থেকে যাচ্ছি, কেন গ্রান্ডি নাম্বারটা কেন মেক্স দিয়ে ডিফাইন, এটাও আশা করি সবার কাছে ক্লিয়ার। মিজান নিমে কেন জাস্ট হচ্ছে এইটা বেস কেসটা চেঞ্জ হয়, মানে একটা সিম্পল স্পেশাল কেস আর বাকিটা নর্মাল নিমের মতো, এবং স্টার কেস নিমে কেন জাস্ট অড ডিস্টেন্সে থাকা ফাইলগুলো নিয়ে কাজ করতে হয়। এই এভরিথিং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলো, আদারওয়াইজ আমাদের ক্লাস মোটামুটি আজকে শেষ আর কি। ওকে, কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে আমাদের ক্লাস মোটামুটি আজকে এর দূরই। আমার একটু কথা ছিল, বলো। ওই যে মানে ক্লাস আমার এমনি হচ্ছে এইচএলডি তে একটু সমস্যা ছিল, মানে নেক্সট কোন টপিক মানে টাইম থাকলে। ঠিক আছে, আমরা তাইলে এইচএলডিটা কভার করব কোন একটা ক্লাসে। তোমাদের যদি কোনো টপিক সাজেশন থাকে, হ্যাঁ
তোমরা এটা মানে কাইন্ড অফ আমার পোস্ট গুলাতে কমেন্ট করে আমাকে মেসেজ করে অনেকভাবেই বলতে পারো বা ক্লাসেও জানাইতে পারো। টপিক সাজেশন ইজ এ ভেরি গুড থিং। আমি হয়তো ইনস্ট্যান্টলি এখনই হয়তো বলতে পারবো না, বাট আমি তো ক্লাসের আগে এমনিতেই পড়াশোনা করি, সো আমি অবভিয়াসলি পড়ে টরে তোমাদেরকে বলতে পারি আর কি যে জিনিসপাতিগুলো কেমনে কাজ করে বা কি বা কোনো এমনকি কোনো প্রবলেমও তোমরা যদি না পারো আমাকে আগে থেকে একটু বইলো, আমি একটু দেখলাম টেকলাম, ইনস্ট্যান্টলি হয়তো নাও পারতে পারি, বাট হইতেছে ওই যে দেখে টেখে বললাম যে আসলে জিনিসটা কেমনে কাজ করছে। সো ওইগুলো তোমরা জানাইতে পারো আর কি, কমেন্ট পোস্টে কমেন্ট করে বলতে পারো বা হোয়াট এভার ওয়ে আর কি। ঠিক আছে তাইলে ওকে, আমরা নেক্সট ক্লাসটাও গেম থিওরি দিয়ে কভার করব, দেন হয়তো আমরা আমার প্ল্যান আছে এইচএলডি বা আমি হোপফুলি আসলে এই মাসের পর আর কি আর কন্টিনিউ করব না আর কি, আমার অক্টোবরে হইতেছে চলে যাওয়ার কথা। সো এই মাসে আমি চেষ্টা করবো হইতেছে লাস্ট, আমি ইনফ্যাক্ট সুমন ভাইয়ের সাথে কথাও বলছি যে হচ্ছে তোমার হচ্ছে আমরা এই মাসে চেষ্টা করবো একটা ক্যাম্প করার জুনিয়রদের জন্য, মানে যারা বেশি জুনিয়র, এবং তোমাদেরকে দিয়ে সেখানে ক্লাস নেওয়ানো, কারণ তোমরা যেহেতু অনেক কিছু জানো অলরেডি, তোমরা আসলে এটা মানে এভাবে করে রেসপন্সিবিলিটি গুলো যদি গ্রো করে তাহলে তোমাদের নিজের মধ্যে কানেকশন গুলো বেটার হবে বা ভবিষ্যতের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ভালো হবে। সো আমি আর কি ভাইয়ের সাথে কথা বলছি যে আমরা চেষ্টা করবো যারা এক্স্যাক্টলি ওই যে তোমাদের এখন 47, 48, 49ও মনে হয় ঢুকছে, এইসব ব্যাচ যেগুলো আছে তারা তো অনেক কিছুই জানে না, খুব ইজি জিনিসপত্র গুলো হয়তো বা, সো ওইগুলার আমরা একটা ক্যাম্প ট্যাম্প করতে পারি কিনা, এটা হয়তো আমি থাকতে থাকতেই যদি করে যাই আমার নিজের একটু ভালো লাগবে। আর হচ্ছে হোপফুলি চেষ্টা করবো ওই যে এই নেক্সট ক্লাসটা তো গেম থিওরিতেই যাবে প্রবাবলি, বাট তারপরে দুইটা ক্লাসে হয়তো এইচএলডি, সেন্ট্রাল ডিকম্পোজিশন বা এরকম দুই একটা টপিক আমি কভার করে যাওয়ার চেষ্টা করব। এরপরে বাকিটা তো সুমন ভাই সাথে আমি আর কি কথাবার্তা বলছি। সো ঠিক আছে তাইলে, হ্যাঁ হ্যালো, মানে তাহলে জিওর আর কোন ক্লাস আছে না, পড়াইতে চাইছ না কি জিও? ও আচ্ছা, জিও এটা একটা গুড সাজেশন হইতে পারে। জিও আসলে করানো উচিত একটা ক্লাসে, এটা একটা ভালো কথা বলছো, দেখি আর কি, সমস্যা নেই, আমি ওইটা ডিসাইড করবো না, বা যদি নেক্সট ক্লাসে হ্যাক এন্ড বুশ খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায় হোপফুলি তাইলে আমি দেখতে পারি, আমি আগে দেখি হ্যাক এন্ড বুশটা নিতে কতক্ষণ টাইম লাগতে পারে, এটা আমি একটা এস্টিমেশন করব, এস্টিমেশন করে সেটার উপরে তারপর আমি জিও নিতে পারি কিছুটা। জিও আই গেস অ্যাকচুয়ালি তোমাদের একটা বা দুইটা ক্লাস নিয়ে গেলে ভালো হয়, কারণ তোমাদের জিওতে মনে কিছু উইকনেস ছিল। ঠিক আছে দেখি, সমস্যা নেই, আমি ওভাবে করে প্ল্যান করবো না। এটা এই মাসের মধ্যে যা করার, যদি দরকার হয় যে এই মাসে এক্সট্রা একটা দুইটা ক্লাস নিলে ভালো হয়, হয়তো কন্টেস্ট ছাড়া আমি এক্সট্রা একটা দুইটা ক্লাস নিতেও পারি, সেটাও দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, বাট এই মাসের মধ্যে আর কি হয়তো যা যতদূর পারা যায় র্যাপ আপ করে ফেলবো। ঠিক আছে তাইলে আপাতত সবাই ভালো থাকো, আর ওই যে বললাম টপিক সাজেশন যদি থাকে একটু জানাইও, হাইলি অ্যাপ্রিশিয়েট করব, সমস্যা নেই। ওকে গুড বাই। হ্যাঁ বলো, হ্যালো, কেউ কিছু বলছিলা? না না আচ্ছা ঠিক আছে, ওকে গুড বাই। ঠিক আছে।